সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে, দেখো একবার আমি তোমাদেরকে আগের দিন সিলেবাসটা বলেছিলাম, কিন্তু আজকে আর একবার তোমাকে বলি। দেখো যে আমরা আগের দিন দেখে নাও একবার কোনটা পড়েছিলাম। আমরা আগের দিন শুধুমাত্র ডেফিনিশন অফ অ্যাটমিক নাম্বারস, মাস নাম্বার, আইসোটোপ, আইসোটোন, আইসোবারটা পড়েছিলাম, এইটুকু পড়েছিলাম। এবং এর সঙ্গে কিছু এক্সট্রা কিছু পোর্শন, আইসো ডায়াফার, তাই তো? আইসো। এবার আজকে আমরা এখান থেকে শুরু করব। দেখো, আমাকে যদি বোরস মডেল অফ অ্যাটমে যেতে হয়, তার আগে আমি তোমাদেরকে একটু রাদারফোর্ড পড়িয়ে নেব, অ্যান্ড দেন তারপরে আমরা বোরসে যাব। এই পোর্শনটাকে আমরা অলমোস্ট একদিনে পড়বো, এই যে কোয়ান্টাম নাম্বারস থেকে একদম ইলেকট্রনিক কনফিগারেশন পর্যন্ত। এটা ইন্টারলিঙ্ক টপিকস, একদিনে পড়বো। আর আজকে আমি বোরস মডেল অফ অ্যাটমে যাওয়ার আগে আমি রাদারফোর্ডসে চলে যাচ্ছি। ওকে, ধরো কেউ জয়েন হতে চাইছে এখনো। আচ্ছা, তোমাদের কেউ থমসনের প্ল্যাঙ্ক পুডিং মডেলটা বলতে পারবে কেউ? কেউ বলতে পারবে? দেখো, তোমরা আগের দিন যখন পড়ছিলে, তোমাকে তিনটে মডেল তোমাকে আমি পড়াবো এখন। প্রথমটা আমরা পড়াবো থমসন মডেল অফ অ্যাটম। সেকেন্ডটা যাব আমরা রাদারফোর্ড বা রুদারফোর্ড, যা প্রনাউন্সিয়েশন করবে, রাদারফোর্ডস মডেল অফ অ্যাটম অর অ্যাটমিক মডেল বা ডিসকভারি অফ নিউক্লিয়াস, সেটাও বলতে পারো। দেন ওখান থেকে আমরা বোরস অ্যাটমিক মডেলে চলে যাব। সবাই এটুকু ক্লিয়ার বুঝতে পারলে কোন কোন টপিকসটা আমরা আইডেন্টিফাই করব আজকে, কোন কোন টপিকসটা বোঝার চেষ্টা করব? ইয়েস স্যার। বেশ, প্রথমে দেখো একবার, তোমরা আগের দিনে যদি একটু মনে করে দেখো, তোমরা আগের দিন তিনটে টার্ম তোমরা শিখেছিলে, মানে ফান্ডামেন্টালস তোমরা যেগুলো পড়ছিলে। একটা তোমরা প্রোটন ব্যাপারে আইডেন্টিফাই করেছিলে, দেন তোমরা নিউট্রন করেছিলে, অ্যান্ড দেন ইলেকট্রন করেছিলে। দেখো, এরা তো এক রাতারাতি আবিষ্কার হয়নি। আমাদের সবার প্রথমে আমাদের ইলেকট্রন আবিষ্কার হয়েছিল, দেন আমাদের প্রোটন এসেছিল, আর সবার শেষে নিউট্রন আবিষ্কার হয়েছিল। ওকে, এবার তোমরা এটুকু জেনে এসেছিলে আগের দিন যে প্রোটন হচ্ছে আমাদের পজিটিভলি চার্জড হয়, আর নিউট্রনকে তোমরা কি বলেছিলে? প্রোসোম। প্রোসোম মিনস আমাদের কি? নিউট্রাল। আর ইলেকট্রন হচ্ছে আমাদের নেগেটিভলি চার্জ টেকেল। ওকে, এবার তোমাকে যেটা পড়াবো আজকে সেটা হচ্ছে আমাদের থমসনস মডেল অফ অ্যাটম। সবার কাছে বোর্ড ক্লিয়ার আছে তো? হ্যাঁ স্যার। ওকে, দেখো একবার হ্যাঁ স্যার। একটু যদি বোঝার চেষ্টা করো তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো আমি একটা যদি তরমুজকে অর্ধেক কেটে নিই, তাহলে একটা এক্সপেক্টেড
একটা যদি ঠিকঠাক শেপ থাকে তাহলে এই একটা আপার পোর্শন আমাদের বেরিয়ে আসছে, যেখানটা করে তুমি কি বলো যে এইখানটা করে আমাদের একটা কি থাকে বলো তো, লাল পোর্শন থাকে যদি তরমুজটা ঠিকঠাক হয় আর কি। অ্যান্ড তারপরে তুমি বলো যে এখানটা করে আমাদের কি থাকে বলো তো, এখানটা করে আমাদের কি বীজগুলো থাকে, হ্যাঁ কি না বলো? এটাই তো হয়। হ্যাঁ স্যার। বলছি যে এই যে বীজগুলো দেখছো এগুলোকে আমি ইলেকট্রনের সঙ্গে কম্পেয়ার করছি, আর যে স্পেসটা দেখছো লাল পোর্শনটা দেখছো ওটাকে আমি ধরো যদি শেপটাকে স্পেয়ার বলি তাহলে স্পেয়ার অফ পজিটিভ ইলেকট্রিসিটি আমি বলছি। একবার মডেলটা শোনো একবার, দেখো যখন অ্যাকচুয়ালি ইলেকট্রন আর প্রোটন আবিষ্কার হয়ে গেল, থমসনস মডেল অফ অ্যাটম কিন্তু ইলেকট্রন অ্যান্ড প্রোটন যখন আবিষ্কার হয়ে গেল তখন একটা কোশ্চেন দাঁড়িয়ে যাচ্ছে যে তারা কিভাবে ডিস্ট্রিবিউটেড থাকে একটা অ্যাটমের মধ্যে। তখন সেই অ্যান্সারটা তো অনেক সায়েন্টিস্টই আবিষ্কার করার চেষ্টা করলো। সেই সময় থমসন একটা মডেল প্রথমবার উপস্থাপন করলো। উনি বলছেন যে পজিটিভ চার্জ, ওনার কথা অনুযায়ী, থমসনের কথা অনুযায়ী, যে দেখো একবার যে ওনার কথা অনুযায়ী the positive charge is spread over a sphere, spread over a sphere। দেখি তোমার স্পেয়ার শেপটা দেখো, তোমরা লিখলে একবার ওখানটা করে যে দেখো স্পেয়ার লেখা ছিল, ওভারে স্পেয়ার, যেখানটা করে কি থাকছিল দেখো ইলেকট্রন থাকছিল, ইন হুইচ দ্য electrons are embedded to make the atom, as a whole neutral। আগের দিনে তোমরা দেখেছিলে যে প্রোটন সংখ্যা আর যদি ইলেকট্রন সংখ্যা সেম হয় তাহলে সেটা নিউট্রাল হয়ে যায়, কারণ প্রোটন পজিটিভলি চার্জ আর ইলেকট্রন নেগেটিভলি চার্জ। সবার এটুকু ক্লিয়ার হচ্ছে? কারো সমস্যা কোনো? তাহলে এই মডেলটা কেমন লাগছে বলো তো? দিস মডেল ওয়াজ মাচ লাইক রেজিনস ইন এ পুডিং অ্যান্ড ইজ নোন অ্যাজ দ্য থমসনস প্ল্যাঙ্ক পুডিং মডেল। তাহলে এই মডেলটাকে আমরা কিন্তু অন্যভাবে আরেকটা নাম হয়, তাকে আমরা কি বলছি? থমসনস প্ল্যাঙ্ক পুডিং মডেল। দিস মডেল ওয়াজ ডিসকার্ডেড। দেখো পরবর্তীকালে এই মডেলটাকে আমরা কি করেছিলাম বলতো? ডিসকার্ড করে দিয়েছিলাম। কেন করেছিলাম? বলছে যে যখন বলছে নাকি একটা পজিটিভ সারফেসের ওখানে ইলেকট্রনগুলো এমবেডেড থাকছে। আমার প্রশ্ন হচ্ছে ইলেকট্রনগুলো কোন অরবিটে কিভাবে রোটেট করছে সেটা তো এক্স্যাক্টলি বলতে পারেনি। তাই বলছে যে ইট ওয়াজ নট কনসিস্টেন্ট with the results of further investigations such as scattering of alpha particles by thin metal foils, যেটা কি আমরা প্রসিড করার জন্য এর পরের মডেল অর্থাৎ রাদারফোর্ড স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট বা রাদারফোর্ড মডেল অফ অ্যাটম পড়বো। এটুকু বলো যে প্ল্যাঙ্ক পুডিং মডেল নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা, কারো কোনো সমস্যা এইটুকুতে? আমি বললাম যে একটা পোর্শন আছে যেটা স্পেয়ার পোর্শন, সেখানে সমস্ত পজিটিভ চার্জটা থাকছে আর যার মধ্যে ইলেকট্রনগুলো এমবেডেড থাকছে।
তার মানে ইলেকট্রনগুলো এবং পজিটিভলি চার্জ যে প্রোটনস পেয়ার বলছো তারা অ্যাকচুয়ালি অ্যাজ এ হোল মলিকুলটাকে বা অ্যাটমটাকে, সরি এটা মলিকুল না অ্যাটম, তাকে নিউট্রাল বানিয়ে দিচ্ছে। কিন্তু এক্স্যাক্টলি ইলেকট্রনগুলো কিভাবে এমবেডেড থাকছে, কোন অরবিটে থাকছে সেটা বলতে পারিনি, তাই ওটাকে আমরা ডিসকার্ড করে দিলাম। সেটা বলার জন্য পরবর্তী একটু সফিস্টিকেটেড বা একটু স্ট্যান্ডার্ড মডেল, এটা রাদারফোর্ডস অ্যাটমিক মডেল, সেটা এসেছিল। এটুকু কোনো সমস্যা আছে কারো বুঝতে? বেশ, এটা এখান থেকে এইটুকুই। তাহলে তোমাদের দুটো জিনিস মনে রাখা, এই থমসনের প্ল্যাঙ্ক পুডিং মডেলটা আর কিভাবে ইলেকট্রন আর প্রোটন দেবে। এখানে কিন্তু কোনো নিউট্রনের গল্প কিন্তু আসেনি। ওকে, এবার আমরা চলে আসবো, আচ্ছা কারো কোনো আইডিয়া আছে যারা সায়েন্স নিয়ে পড়েছিলে রাদারফোর্ডস অ্যাটমিক মডেল ব্যাপারে? কিছু বলবে কেউ? স্যার ওই গোল্ড ফয়েলের মধ্যে দিয়ে মানে কোন রশ্মি দেয়, দেখে দেখুন পার্টিকেল কিভাবে ফ্লো করছে। রশ্মিটা ইউভি, ইউভি, আলফা, বিটা, এইসব না শুধু আলফা, অনলি আলফা। আলফা, আচ্ছা। যাই হোক, এই বলছিলাম, ঠিক আছে, একটু মনে আছে তোমার দেখছি। এটাকে অন্যভাবে বলা হয় রাদারফোর্ডস স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট বা রাদারফোর্ডসের গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট বলা হয়। ঠিক আছে, এখান থেকে অ্যাকচুয়ালি আমরা কি পাওয়া যায় বলো তো? এখান থেকে অ্যাকচুয়ালি ডিসকভারি অফ নিউক্লিয়াস হয়েছিল। একটু লজিকটা ভাবার চেষ্টা করো। ধরো সাপোজ আমি যদি ছবিটার দিকে দেখো, আমরা তো বায়োলজির লোক না, অত ভালো ছবি আঁকতে পারি না, একটু বোঝার চেষ্টা করো আর কি। ধরো আমি একটা সোর্স দিচ্ছি, আমি একটা কিউব নিলাম, এই কিউবের পয়েন্ট থেকে আমাদের আলফা রেটা যাবে। ওকে, এখানে একটা লেডের প্লেট রাখা হয়েছে, যে প্লেটটা থেকে আলফা রেটা যাচ্ছে আমাদের। আর এইখানে একটা আমাদের কি রাখা হয়েছে না, গোল্ড ফয়েল রাখা হয়েছে, গোল্ড ফয়েল। আর দেখো এইখানে আমি একটা জিঙ্ক সালফাইড দ্বারা প্রলিপ্ত পর্দা রেখেছি, মানে যে পর্দাটাতে কি আছে আমাদের জিঙ্ক সালফাইড রাখা হয়েছে। একটু তোমরা কেয়ারফুলি বোঝার চেষ্টা করো। আচ্ছা, তোমাদের একটু হিস্ট্রি মনে আছে? ধরো আমি একটা কথা বলি, 1919 সালে তোমরা শুনেছো যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল, সবার মনে আছে? নামটা তো শুনেছো, ডেট নাই মনে রাখতে পারে, ইয়ার নাই মনে থাকতে পারে। হ্যাঁ স্যার মনে আছে। আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায়, তুমি কি দেখেছো ওখানে জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড হয়েছে? দেখোনি। তাহলে প্রশ্ন হচ্ছে গিয়ে, তুমি বিশ্বাস কেন করছো? তুমি বইয়ে পড়েছো। প্রশ্ন হচ্ছে যিনি বই লিখেছেন তিনি কি দেখেছেন? তিনিও দেখেননি, না তিনি তখন হনইনি, তিনি দেখবেন কি করে? তাহলে প্রশ্ন হচ্ছে কিছু তো একটা তারা ডেটা পেয়েছে যার উপরে বেস করে বলছে যে ইংরেজরা জালিয়ানওয়ালাবাগের ওই যে জায়গাটাতে এলোপাথারি গুলি চালিয়েছে এবং নৃশংসভাবে মানুষদেরকে মেরেছে। তার প্রশ্ন হচ্ছে গিয়ে আমরা এফেক্ট দেখি, বা ধরো আপনাকে বলি, আমরা ধরো কোনো টিউশন টিচারের কাছে পড়তে যাচ্ছি, ধরো সেই টিচার তোমাকে পানিশ করলো। কীরকম পানিশ করলো? তোমাকে সে 100 বার উঠবোস করতে বললো। তুমি কি করবে না, তোমার পায়ে হাতে এত ব্যথা করবে, তুমি বাড়ি গিয়ে বললে যে মা আমাকে ওই টিচারটা খুব মারকুটে ভীষণ মার দিয়েছে, আমি পড়তে যাব না। মা বললো কোথায় মার দিয়েছে দেখি, তুমি কি দেখাতে পারবে? তুমি পারবে না। তোমাকে তো সে নিজে বাই হ্যান্ড তো মারেনি, কোথাও তো ক্ষতচিহ্ন হয়নি, সে তোমাকে ফিজিক্যালি টর্চার করেছে, সে তোমাকে উঠবোস করা করিয়েছে। এবার দেখা গেল একদিন মাস্টারমশাই তোমাকে জোরে টানতে গিয়ে তোমার হাতে হয়তো একটুখানি ছিঁড়ে গেল, রক্ত বেরিয়ে পড়লো। হয়তো সেদিনকে তিনি মারেননি, জাস্ট তোমাকে টেনে সরাতে গিয়ে হয়তো দেখা গেল রক্ত বেরিয়ে পড়লো। মাকে কি বললে, মা দেখো কোন, মা বলছে হ্যাঁ তো আমার ছেলেকে তো হেভি মেরেছে, রক্ত বার করে দিয়েছে। মানে কি, মানুষ অ্যাকচুয়ালি এফেক্ট দেখে। তুমি সারা রাত ধরে পড়ছো, দেখা গেলো যে তুমি আউট অফ 100 50 নাম্বার পেলে, তোমার বাবা মা কি বলবে, সারা রাত ধরে না পড়ে তুই মোবাইল ঘেঁটেছিস। আর যদি তুমি পড়াশোনা করোনি অথচ কারো দেখে দেখে আউট অফ 100 95 পেয়ে গেলে, তোমার বাবা মা বলবে আমার ছেলে প্রচুর পড়েছে। এটা মিন করে মানুষ কিন্তু রেজাল্টে ভরসা করে। তাই আমি বলছিলাম এখান থেকে যে আমি আলফা রে সোর্সটা পাঠাবো, এই কথাটা বুঝতে পারলে আমি কি বলতে চাইলাম তোমাকে, এই জিনিসগুলো?
আমি কেন গল্পটা বললাম তোমরা বুঝতে পারলে? পারোনি হয়তো, এবার বুঝতে পারবে। দেখো যে এই আলফা রেটা যখন যাচ্ছে না, তখন এইখান দিয়ে যাচ্ছে, আমি এটাকে এলাবোরেটলি, আমি এখান থেকে আমি তোমাকে এগুলোকে এইভাবে রেগুলো বেরিয়ে যাচ্ছে পার্টিকুলার কোনো একটা জায়গা ছাড়া। এবার দেখো আমি তোমাকে একটা জিনিস বোঝাই একবার, আমি একটুখানি ম্যাগনিফিকেশন করে দিই। এই যে আলফা রেটা বলছি, আলফা রে অ্যাকচুয়ালি ইজ নাথিং বাট He2+, যে হিলিয়ামের মাস 4, অ্যাটমিক নাম্বার 2। ঠিক আছে, তার মানে তুমি বুঝে গেলে যে He2+ মানে আলফা রে অ্যাকচুয়ালি একটা পজিটিভলি চার্জ রে, হ্যাঁ কি না বলো? কোনো সমস্যা বুঝতে? কি করে বললাম স্যার পজিটিভলি চার্জ? এই দেখুন 2+ লিখেছেন, তাই পজিটিভলি চার্জ। এটুকু সবাই একমত? ইয়েস স্যার। বেশ, ধরো এইখানে কিছু একটা আছে এবং তাকে সারাউন্ড করে সার্কুলার অরবিটগুলো রাখা আছে। আমি এখান দিয়ে আলফা রে পাঠাচ্ছি, তাহলে আলফা রে যখন পাঠাবো তাকেই দেখো আমি একটা রে পাঠালাম, এক্স্যাক্টলি একটু লক্ষ্য করবে ভালো করে। আমি একটা রে পাঠাচ্ছি এবং সেটা আবার এই পথে রিটার্ন করছে, এই পথে গেল, এই পথে ব্যাক করলো, আর দু একটা রে এখান দিয়ে গেল 90 এই অ্যাঙ্গেলে রিটার্ন করছে, আর একটা দুটো রে এখান দিয়ে গিয়ে এখান দিয়ে রিটার্ন করছে। আমার প্রশ্ন হচ্ছে যে বাকি রেগুলো সবাই এরকম করে সব বেরিয়ে চলে গেল। এবার তুমি দেখো এই যে রেগুলো যে বেরিয়ে যাচ্ছে, রে তো কালারলেস, তাহলে তুমি কি করে বুঝবে রেগুলো বেরিয়ে গেছে? দেখো এই যে জিঙ্ক সালফাইড প্রলিপ্ত পর্দা দিয়েছিলে, যেখানে টাচ করবে সেখানে স্পার্কিং তৈরি করবে, স্ফুলিঙ্গ তৈরি করবে। তুমি দেখলে গোটা জায়গাটায় স্ফুলিঙ্গ তৈরি হয়ে গেছে, শুধুমাত্র এইখানে একটা মাঝখানে একটা জায়গায় ফাঁকা, এইখানটা করে কিন্তু ফাঁকা রয়ে গেছে, বাদবাকি সব জায়গায় স্ফুলিঙ্গ তৈরি হয়েছে। তার মানে বাদবাকি জায়গাগুলোতে রে অ্যাটাক করেছে, বা এই জায়গাটাতে একমাত্র যেখানে আমি জিজ্ঞাসা চিহ্ন দিলাম সেখানে রে অ্যাটাক করেনি। বলো বুঝতে পারলে কিনা কথাটা আমার? এটুকু শিওর সবাই? এটুকু বোঝাতে চাইলাম আমি। আমার প্রশ্ন হচ্ছে, সাপোজ ধরো আমি একটা কথা বলি, তুমি এখনই আমাকে বলে স্যার আলফা রে মানে তো আপনি বললেন হিলিয়াম 2+ আয়ন, হ্যাঁ কি না? তাহলে তুমি একে আবার বললে যে স্যার হিলিয়াম 2+ আয়ন তো স্যার আপনি বললেন একটা পজিটিভলি চার্জড রে একটা, হ্যাঁ কি না? তুমি ধরো আমি একটা কথা বলি, ধরো আমি একটা কথা বলছি, রাম বলে একটি ছেলে একটা বড় মেলা তলায় গেছে। তুমি দেখলে রাম যে মেলা দেখতে ভালোবাসে, সে রাম মেলায় গেল, 1 সেকেন্ডের মধ্যে সে মেলা থেকে বেরিয়ে চলে এলো। আচ্ছা কেউ বলতে পারবে রাম কেন মেলা থেকে পালিয়ে এলো? কেউ বলতে পারবে? বৃষ্টি আসছিল। বলো। বৃষ্টি আসছিল স্যার। বৃষ্টি এসেছিল? স্যার বেসিক ক্রাউডিং এর জন্য। স্যার বলছিল যে মাস্টার মশাই ওখানে আছে। কি বললে? মেলাটা তার পছন্দ হয়নি। আর কিছু? দেখ আমি বলি শোনো, তুমি রামকে কি বললে বলো? রামকে তুমি কি বললে? একটা ছেলে না মেয়ে বলেছো বলো? রাম তো একটা ছেলে, তাই তো? রাম মেলায় গিয়ে দেখলো যে মেলাতে শুধুমাত্র ছেলেরাই আছে, রাম কোনো মেয়েকে দেখতে পায়নি। রাম কি করবে? শটান বেরিয়ে চলে এলো উইদিন 1 সেকেন্ড। আমার কথাটা বুঝতে পারলে? তাহলে অ্যাকচুয়ালি রাম ছেলে, ও মেলায় খুঁজতে গেছিল মেয়ে, ও দেখলো সবাই ছেলে, তাহলে ও রিপালসড হয়ে গেল, অর্থাৎ বিকর্ষিত হয়েও কিন্তু রিটার্ন করলো। আমার লজিকটা একটু হাস্যকর লজিক, বাট বুঝতে পারলে নাকি বলো? কথাটা বুঝতে পারলে আমার কি বলতে চাইছি আমি? তার মানে এই যে আলফা রেটা যেটা 2+ বললে, সে বেটা এইখান থেকে ধাক্কা খেয়ে, এখান থেকে ধাক্কা খেয়ে সে ডিরেক্টলি বেরিয়ে চলে এলো। এটা কি মিন করে জানো? স্যার ভেতরে পজিটিভলি চার্জ আছে, তাই পজিটিভ পজিটিভ রিপালস হয়ে গেল। একদম তাই। তার মানে তুমি কি বললে যে অ্যাকচুয়ালি যেহেতু পজিটিভলি তুমি পাচ্ছিলে, পজিটিভলি চার্জ পাঠাচ্ছিলে,
তার মানে কি দাঁড়াচ্ছে, সে ব্যাটা এখানে নিশ্চয়ই কোনো পজিটিভ কি পেয়ে গেছে, তাই সে ব্যাটা রিটার্ন করে পালিয়ে এসছে। এটা ক্লিয়ার সবার? তাহলে এখান থেকে কি এখান থেকে তুমি এক্সপেরিমেন্ট চালালে বলো তো, তুমি এখান থেকে কনক্লুশন চালালে একটা অ্যাটমের একদম ছোট্ট একটা পয়েন্টে তার সমস্ত পজিটিভ চার্জটা কেন্দ্রীভূত থাকে, আর বাদ বাকি জায়গাটা সব কি থাকে বলো তো, ফাঁকা থাকে। বলো বুঝতে পারলে কিনা? কি করে বুঝলে ফাঁকা থাকে? দেখো তো সব রেগুলো কি হয়েছে, বেরিয়ে চলে গেছে, হ্যাঁ কি না? সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এবার আমার প্রশ্ন যে এই যে অরবিট গুলোতে তো ইলেকট্রন গুলো ঘোরে, তা ইলেকট্রন গুলো তো এটাকে আটকাতে পারলো না। আমার একটা কথা বলো, ধরো তুমি তো একটা ভীষণ একটা 50 কেজি বা 60 কেজি ওজনওয়ালা ছেলে বা মেয়ে, যদি হাতি আসে তুমি তাকে আটকাতে পারবে? পারবে না। দ্যাট মিনস একটা ইলেকট্রনের মাসের থেকে আলফার মাস অনেক 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 বেশি। দ্যাটস ওয়াই আলফা ইলেকট্রনকে পাত্তা না দিয়ে স্ট্রেট বেরিয়ে চলে যাচ্ছে। বলো এইটুকু কোনো সমস্যা আছে নাকি বুঝতে? না স্যার, কোনো সমস্যা নেই। তার মানে তুমি এখান থেকে কি কনক্লুশন তাহলে বলো? তো সেন্টারে যে চার্জটা আছে সেটা পজিটিভ, আর প্রোটনের বা পজিটিভের যে মাসটা সেটা ইলেকট্রনের থেকে বেশি। ব্যাস ঠিক আছে। তার মানে আমি যদি ছোট্ট ছোট্ট করে কনক্লুশন টানি, তাহলে তুমি বলে দিলে যে একটা পরমাণুর বেশিরভাগ স্থান, তার মানে তুমি বললে দেয়ার মাস্ট বি এ ভেরি লার্জ এমটি স্পেস, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। কোথাকার মধ্যে এমটি স্পেস আছে? উইদিন দ্য অ্যাটম। তুমি মাথায় রাখবে এই যে 20,000টা যদি রে পাঠাও না, তার মধ্যে একটা রে শুধুমাত্র ফিরে আসে একদম 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, একটা রে 180-তে ফিরে আসে, আর কিছু কিছু লেস দ্যান 180-তে ফিরে আসে। দেখো তোমার আমি দুটো দেখিয়েছিলাম, দেখো এই একটা দেখো লেস দ্যান 180-তে ফিরে এসেছিল, এই একটা লেস দ্যান 180, আর একটা 180-তে ফিরে এসেছিল। 20,000টার মধ্যে একটা। এটা মিন করে যে তুমি তোমার যে ঘরটায় থাকো, ধরো আমি তোমাকে বলছি যে ধরো 12/10-এ তুমি থাকো আর কি, সেই রুমের মধ্যে একটা সর্ষের দানা ফেলে দাও, তাহলে সেটা হচ্ছে নিউক্লিয়াস, আর বাদ বাকি টোটালটা এমটি স্পেস। তাহলে ভেবে দেখো যে নিউক্লিয়াসের অ্যাকচুয়ালি মানে যেটুকু ভলিউম নেয় সেটা টোটাল অ্যাটমের ভলিউমের রেসপেক্টে ভীষণ 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 স্মল। কথা বুঝতে পারলে? আমরা একটু ম্যাথমেটিক্যালিও দেখে নেবো যে কী করে বার করে এটাকে। এটুকু বলো কোনো সমস্যা আছে কিনা? তাহলে আমি কনক্লুশন টানছি না, আমি তোমাকে এটুকু বলে দিচ্ছি যে মুখে বলি, তোমরা শুনে নাও একবার, পরে যখন তোমরা এটাকে রেকর্ডিংটা দেখবে তো দরকার পড়লে তোমরা লিখে নিতে পারবে। সিন্স মোস্ট অফ দ্য আলফা পার্টিকেলস ওয়েন্ট স্ট্রেট থ্রু দ্য মেটাল ফয়েল আনডিফ্লেক্টেড, ইট মিনস দ্যাট, যে কনক্লুশনটা আমি টানলাম দেখো, দেয়ার মাস্ট বি এ ভেরি লার্জ এমটি স্পেস উইদিন দ্য অ্যাটম। সেকেন্ড বলতে পারি আমরা, a few of the alpha particles were deflected from their original paths through moderate angles, and it was concluded that whole of the positive charge is concentrated and the space occupied by this positive charge is very small in the atom. When alpha particles come closer to this point, they suffer a force of repulsion and deviate from their paths. ক্লিয়ার হয়েছে? তার মানে এই যে স্মল ভলিউম ইন অ্যান অ্যাটম যেটাকে পেলে, যেখানে টোটালি পজিটিভ চার্জটা থাকে, দ্যাট ইজ নোন অ্যাজ নিউক্লিয়াস। এটুকু কনক্লুশন। এটুকু বলো কারো কোনো বুঝতে সমস্যা কিনা? এবার আমি তোমাকে একটু প্রুভ করে দেখাই একবার, তাহলে তুমি কিন্তু এখান থেকে বেসিক্যালি কার কনসেপ্টটা পেলে বলো তো একবার। তুমি বেসিক্যালি বুঝে গেলে যে নিউক্লিয়াস একটা ছোট্ট স্পারা পেস যেখানে টোটাল পজিটিভ চার্জটা থাকে। ক্লিয়ার হয়েছে? কোনো সমস্যা আছে বুঝতে? কারো কোনো সমস্যা আছে? ধরে নিচ্ছি নেই, রেসপন্স নেই, মানে নেই। আমি ধরে নিচ্ছি ধরো নিউক্লিয়াস
দুটো জিনিস তুমি পেলে, একটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, আর একটা ধরো অ্যাটম। ঠিক আছে, আমি যদি ডেটাটা তোমাকে দিই, ডেটা যদি দিয়ে দিই তাহলে কম্প্যারিজনের জন্য ডেটা দিচ্ছি একটা। ধরো নিউক্লিয়াসের আমি তোমাকে বলছি ডায়ামিটার, নিউক্লিয়াসের ডায়ামিটার ধরে নাও 10⁻⁻12 টু 10⁻13 হয়, 13 সেন্টিমিটার। আর অ্যাটমের ডায়ামিটার হয় আমাদের 10⁻8 সেন্টিমিটার। তোমাকে যদি কোনো সময় বলা হয় যে তুমি বলো তাদের ভলিউমের ইয়েটা বলে দাও, কার ভলিউম বেশি কার ভলিউম কম এবং কতটা ভলিউম, তখন তুমি কীভাবে জাস্টিফাই করবে? একবার দেখো, একবার তুমি বলে দিলে যে ভলিউম অফ দ্য অ্যাটম বাই, ধরো আমি ক্যালকুলেশন করছি ভলিউম অফ দ্য নিউক্লিয়াস। অ্যাকচুয়ালি আমাদের কি হয় বলো তো, আমরা করি ভলিউমটা তো স্পেয়ার নিচ্ছ, তাহলে 4/3, 4/3 পাই r³ করি আমরা, হ্যাঁ কি না বলো? এখানে আর ডায়ামিটার দেওয়া আছে মানে 10⁸, অ্যাটমের কত আছে 8 আছে, তাহলে /2, তাহলে রেডিয়াস বেরিয়ে গেল তার কিউব, বাই নিচে ফের করছো তুমি 4/3 পাই 10⁻⁻30/2 তার কিউব। এটুকু বলো ক্যালকুলেশনটা সবাই বুঝতে পারলে কিনা? আমি একটা স্পেয়ারের ভলিউম নিলাম 4/3 পাই r³। তাহলে তুমি দেখতে পাচ্ছ এইটা এটা কেটে যাচ্ছে, ইভেন 2 এর কিউব কেটে যাচ্ছে, ওপরে কি থাকবে বলো তো 10⁸ তার হোল কিউব বাই 10⁻13 তার হোল কিউব। সবাই একমত? এটা মানে কি বোঝায় 10⁻24, এটা মানে হচ্ছে 10⁻39, সূচকের নিয়ম করলে 10 কত বেরিয়ে যাচ্ছে 15। তাহলে এখানে তুমি যদি কনক্লুশন টানতে পারো যে volume of the atom is 10⁻15 times of volume of the nucleus। বলো বুঝতে পারলে কিনা এইটুকু, এই লাইনটা? তাহলে বুঝতে পারছো কতটা অ্যাটমের ভলিউমটা কতটা বড় আর নিউক্লিয়াসের ভলিউমটা কতটা ছোট। ক্লিয়ার হয়েছে? ম্যাথমেটিক্যালি বুঝলে সকলে? অর্পিতা বুঝতে পারছো? বর্ষা? দীপঙ্কর বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে, মন্দিরা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। নীল বুঝতে পারছো? হ্যাঁ স্যার। নীলের কি প্রথম ক্লাস আজকে? হ্যাঁ স্যার, ওকে, আগের দিনের রেকর্ডিংটা দেখেছিলাম। ওকে বেশ, কোনো প্রবলেম থাকলে অবশ্যই বলো। শবনম বুঝতে পারছো? স্নেহা বুঝতে পারছো? হ্যাঁ স্যার, ওকে বুঝতে পারছি। ঠিক আছে, বেশ চলো তারপর আমরা যাই। এবার আমরা দেখো, এবার আমরা একটা কাজ করি, আমরা এই যে কোনো একটা মডেলকে ডিসকার্ড করার জন্য তার তো ড্রব্যাকস খুঁজতে হবে, তবে তো তুমি ছাড়বে না। রাদারফোর্ড মডেল অফ অ্যাটম যে পড়লে, আমার প্রশ্ন হচ্ছে গিয়ে এর লিমিটেশন বা ড্রব্যাকসগুলো কী কী, কী কারণে আমি একটা নতুন মডেলের খোঁজ করব। দেখো একটা জিনিস, আমার প্রশ্ন হচ্ছে এটা তো নিউক্লিয়াস ছিল, এবং নিউক্লিয়াসকে সেন্টার করে এরকম করে সার্কুলার অরবিটে ইলেকট্রনটা ঘুরছিল। এবার কি হচ্ছে দেখো একবার, অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েলস যে তড়িৎচুম্বকীয় তত্ত্ব রয়েছে, ঠিক আছে, তো ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, সেখানে তার মতে যে একটা ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে রোটেট করে তখন সে কন্টিনিউয়াসলি এনার্জি এমিট করতে দেখো এনার্জি এমিট করছে, এমিট করতে 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 গিয়ে একটা সময় কী হয় বলতো, নিউক্লিয়াসের উপরে আছড়ে পড়বে, আর নিউক্লিয়াসের উপরে আছড়ে পড়লে সিস্টেমটা কোলাপস হয়ে যাবে, হ্যাঁ কি না বলো? তাহলে এরকম করে ঘুরলে তুমি বলছো সিস্টেম কি হয়ে যাবে, তাহলে সিস্টেম কোলাপস হয়ে যাবে। তার মানে তুমি বলে দিলে এর প্রথম ড্রব্যাক যে একটা অ্যাটমের স্টেবিলিটি অফ
অ্যান অ্যাটম উনি এক্সপ্লেন করতে পারেননি, ঠিক আছে? তো তাহলে এইটা বলতে পারেননি। সেকেন্ড দেখো তুমি একটা কথা যে বলছে যখন কন্টিনিউয়াসলি এনার্জি এমিট করছিল তখন একটা কন্টিনিউয়াস স্পেকট্রাম কথা পাওয়ার কথা, মানে অ্যাকর্ডিং টু রাদারফোর্ড আমি একটা কন্টিনিউয়াস স্পেকট্রাম আমি পাবো, কিন্তু বাস্তবে কন্টিনিউয়াস স্পেকট্রাম পাওয়া যায় না। ইন রিয়েলিটি আমরা যা পাই সব লাইন স্পেকট্রাম পাই, কিন্তু রাদারফোর্ড কিন্তু লাইন স্পেকট্রামের কথা কিন্তু বলতে পারেননি। উনি শুধুমাত্র কার কথা বলেছিলেন, যে কন্টিনিউয়াস স্পেকট্রামের কথা উনি কিন্তু বলেছিলেন। তাহলে ওনার এটাও ড্রব্যাকস, দুটো বেসিক ড্রব্যাকস তোমরা বলো, বুঝতে পারলে কিনা এইটুকু বলো আগে, বাকিগুলো সোজা, এই দুটো একটু শক্ত ছিল বোঝার জন্য। এইটুকু কারো সমস্যা আছে বুঝতে? আমি কি বললাম, একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ইলেকট্রন বৃত্তাকার কক্ষপথে ঘুরবে তখন সেটা কন্টিনিউয়াসলি এনার্জি এমিট করবে, এবং ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব যেটা অ্যাপ্রক্স 1869-এ দেওয়া হয়েছিল, তিনি তার মতানুসারে একটা ইলেকট্রন কন্টিনিউয়াসলি রোটেট করতে করতে একটা সার্টেন টাইমে গিয়ে নিউক্লিয়াসের ওপরে আছড়ে পড়ছে, আর কোনো কিছুর ওপরে কোনো কিছু আছড়ে পড়লে সেই সিস্টেমটা কোলাপস হয়ে যায়, আর সিস্টেম কোলাপস হয়ে যায় মানেই সিস্টেমটা স্থায়িত্ব থাকে না, দ্যাট মিনস স্টেবিলিটি অফ অ্যান অ্যাটম এক্সপ্লেন করতে পারেননি। আর একটা এর সঙ্গে ইন্টারলিঙ্ক পয়েন্ট হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস স্পেকট্রাম পাওয়া যায় অ্যাকর্ডিং টু রাদারফোর্ড, কিন্তু বাস্তবে লাইন স্পেকট্রাম পাওয়া যায়, যেটাও রাদারফোর্ডের ড্রব্যাকস। এটুকু বলো কোনো সমস্যা আছে কারো? বেশ, আচ্ছা এর পরে কেউ কিছু বলতে চাইবে বা পারবে বলতে? কারো কিছু মনে আছে? এই দুটো তো আমরা নর্মালি পড়ি স্যার। তার মানে শেল, এটা যেটা হলো মানে শেল যত বাড়বে এনার্জি তত ইনক্রিজ হবে। হ্যাঁ, সেটা আমরা ইয়েতে পড়বো, একবার বোর্ডে গিয়ে একটু ভালো করে বুঝতে পারবো। ঠিকই বলেছো, সেল বাড়লে এনার্জি ইনক্রিজ করে। দেখো আর যে ছোট্ট ছোট্ট পয়েন্টগুলো বলছি দেখো একবার। রাদারফোর্ড বললো নাকি একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরবে, কিন্তু রাদারফোর্ড কখনোই বলতে পারেনি যে কোন ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ঘুরবে, এটা রাদারফোর্ড বলতে পারেনি। রাদারফোর্ড এটাও বলতে পারেনি যে একটা ইলেকট্রন যখন বৃত্তাকার কক্ষপথে ঘুরবে তখন ইলেকট্রনের গতিবেগ কত হবে, এটাও রাদারফোর্ড বলতে পারেনি। ইভেন রাদারফোর্ড বলতে পারেনি যে ইলেকট্রন যখন রোটেট করছে তখন তার টোটাল এনার্জি, দ্যাট ইজ পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড কাইনেটিক এনার্জির সাম কত হবে। এতগুলো কিন্তু ড্রব্যাকস রাদারফোর্ডের অ্যাটমিক মডেলে ছিল, এবং যার জন্য ঠিক রাদারফোর্ডসের অ্যাটমিক মডেল কত সালে এসেছিল জানো? রাদারফোর্ডের অ্যাটমিক মডেল এসেছিল 1911 সালে। কেউ কি 1911 সালে দু একটা সিগনিফিকেন্স বলতে পারবে? 1911 সালে আর কি হয়েছিল মনে নেই? 1911 সালে ভারতবর্ষের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল। 1911 সালে মোহনবাগান আইএসএফ সিল জিতেছিল, ঠিক বলছি তো? যাই হোক, দেখো এবার দেখো এই যে রাদারফোর্ডস যে ড্রব্যাকসগুলো এলো তাকে মডিফাই করে। রাদারফোর্ডসের বেসিক্যালি ড্রব্যাকস কি বলতো? আমার প্রশ্ন হচ্ছে কি, আমি যদি খেতে না পাই তাহলে আমার কিছু করে লাভ কি? আমার কিছুই ভালো লাগবে না। মানে একটা পরমাণু স্থায়িত্বই বলতে পারেনি, স্টেবিলিটি অফ দ্য অ্যাটমি রাদারফোর্ড বলতে পারেনি, এবং সেটা সার্চ করতে করতে ঠিক তার 2 বছর পরে 1913-এ অ্যাকচুয়ালি একটা মডেল নিয়ে আসলো। কে নিয়ে আসলেন? বিজ্ঞানী বোর নিয়ে আসলেন, বোরস অ্যাটমিক মডেল। 1913-এর সিগনিফিকেন্স কেউ একজন? 1913-এ প্রথম অ্যাজ এ এশিয়ান, অ্যাজ এ ভারতীয়, অ্যাজ এ বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পেয়েছিল। যাই হোক, এবার দেখো বলো। না স্যার, কিছু না। বেশ, এবার দেখো বোরস অ্যাটমিক মডেল। তাহলে তুমি কি বললে যে টু ওভারকাম দ্য শর্টকামিংস, দ্যাট ইজ ড্রব্যাকস অফ রাদারফোর্ডস মডেল, and to explain the hydrogen spectrum, that is the line spectrum, Bohr proposed a quantum mechanical model of an atom. এই যখন এগুলোকে আমি বলবো অ্যাটম, এই বোরের অ্যাটমিক মডেল, তখন প্রথম ওনার টার্গেট থাকবে কি করে একটা অ্যাটম স্টেবল হয় সেটা এক্সপ্লেন করা,
তারপরে ওনার টার্গেট থাকা উচিত যে লাইন স্পেকট্রামকে এক্সপ্লেন করা, তারপরে ওনার টার্গেট থাকা উচিত যে আমি আর যেটা রাদারফোর্ড ক্যালকুলেট পারিনি সেটা বলে দেবো, ভি মানে ভেলোসিটি ক্যালকুলেট করব, এনার্জি ই ক্যালকুলেট করব। ঠিক আছে, বুঝতে পারছো কেন বোরস অ্যাটমিক মডেল এসেছিল? তাহলে বোর অ্যাকচুয়ালি যেটা পস্টুলেট করলো, সবাই শুনতে পাচ্ছ আমার কথাগুলো, কি বুঝতে পারছো? Yes, sir. তাহলে বোরস অ্যাকচুয়ালি কি দিয়েছিলেন বলতো? কোয়ান্টাম মেকানিক্যাল মডেল। আর পরের দিন নেক্সট দিন ক্লাসে আমরা কোয়ান্টাম নাম্বার অ্যান্ড ইলেকট্রনিক কনফিগারেশন আমরা পড়বো। কেউ ক্লাস কামাই করো না, তাহলে কিন্তু এর পরে যে চ্যাপ্টারগুলো আমরা পড়বো, পিরিয়ডিক টেবিল বা কেমিক্যাল বন্ডিং, কিচ্ছু বুঝতে পারবে না। যদি না আজকের ক্লাসটাও রেকর্ডিং দেখে নেবে, প্রবলেম হয় না। কিন্তু যদি ইলেকট্রনিক কনফিগারেশন না পারো, তাহলে কেমিস্ট্রি কিন্তু অর্ধেক কানা হয়ে যাবে। সেই জন্য নেক্সট ক্লাস কেউ কামাই করো না। ওকে, চলো এবার দেখো। প্রথমে তোমার কয়েকটা আমি কথা বলে দিই। প্রথম কথা হচ্ছে অ্যাটম হ্যাজ এ নিউক্লিয়াস আর হোয়ার অল দ্য প্রোটনস অ্যান্ড দ্য নিউট্রনস আর প্রেজেন্ট। যা মাথায় রাখবে, নিউট্রন কিন্তু আইডেন্টিফাই অর্থাৎ ডিসকভার্ড হয়েছিল 1932-তে, কিন্তু বোরের মডেল এসেছিল 1913-এ। তাহলে বোর যখন মডেলটা আবিষ্কার করলো, তখন কিন্তু তিনি জানতেন না যে পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন থাকে, তিনি কিন্তু নিউট্রনকে ধরেননি। ওকে, দ্য সাইজ অফ দ্য নিউক্লিয়াস ইজ ভেরি স্মল, এখনই তুমি প্রুভ করলে। ওকে, আর তুমি কি বললে? নেগেটিভলি চার্জড ইলেকট্রনস আর রিভলভিং অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন দ্য সেম ওয়ে অ্যাজ দ্য প্ল্যানেটস আর রিভলভিং অ্যারাউন্ড দ্য সান। তার মানে ইলেকট্রনের পাথটাকে, তাহলে বোরের কয়েকটা বেসিক্যালি কথা হচ্ছে, উনি কিন্তু কোন পাথের কথা বলেছিলেন বলতো? সার্কুলার পাথের কথা বলেছেন, হ্যাঁ কি না? ক্লিয়ার? এবার দেখো একটা জিনিস, আমি তোমাকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করি। বোর, ধরো এটা নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস, আর ধরে নাও এটা হচ্ছে সেই সার্কুলার অরবিটটা আমি আঁকছি, যে অরবিটে একটা ইলেকট্রন রোটেট করছে। এই দেখো একদম স্পর্শক বরাবর আমি টানছি, এইটা হচ্ছে ইলেকট্রনের ভেলোসিটি। যখন ইলেকট্রনটা এখানে আসে তখন তার ভেলোসিটি এই দিকে স্পর্শক বরাবর হয়, যখন ইলেকট্রনটা এখানে আসে তখন তার ভেলোসিটি একদম স্পর্শক বরাবর হয়, এরকম করে যায়। আর দেখো এদিকে এই নিউক্লিয়াসে কে থাকে? তোমার হিসাব মতো প্রোটন আর নিউট্রন। আর নিউক্লিয়াস থেকে এই যে অরবিটের ডিস্টেন্স, তাকে আমরা রেডিয়াস আর বলছি। এটুকু সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? কারো সমস্যা? কেউ কিছু বলবে? সবার ক্লিয়ার হয়েছে? এবার তুমি মনে মনে ভাবো যে ইলেকট্রনটা তুমি, আর নিউক্লিয়াসটা তোমার বাবা আর মা। মানে নিউক্লিয়াসে কে থাকে? প্রোটন আর নিউট্রন। ধরো একজনের বাবা একজন মা রয়েছে। তাহলে আমাদের, মানে আমি বা তুমি যেই হোক না কেন, আমাদের স্টুডেন্ট লাইফের ন্যাচারাল টেন্ডেন্সি হয় যে আমরা বাবা মাকে ফাঁকি মেরে বাইরে খেলতে পালাবো। দেখো ইলেকট্রন চাইছে বাইরে বেরিয়ে যেতে, আর আমাদের বাবা মার ন্যাচারাল টেন্ডেন্সি কান ধরে টেনে এনে বাড়িতে পড়তে বসানো, হ্যাঁ কি না বলো? তাহলে যদি দুটো ব্যালেন্স থাকে, যদি তোমার টেন্ডেন্সি শুধুই অ্যাপ্রিসিয়েটেড হয়, মানে তোমার টেন্ডেন্সি কি বাইরে বেরিয়ে পালানো, তাহলে তোমার পড়াশোনা একদম শেষ। যদি তোমার বাবা মা তোমাকে শুধু বাড়িতে ধরে টেনে বসিয়ে রাখে, তাহলে তুমি পাগল হয়ে যাবে। তাহলে দুটো ব্যালেন্স, অর্থাৎ তোমার গিয়ে পড়াশোনা এবং খেলাধুলা বা কিছুটা এন্টারটেনমেন্ট যদি দুটো সমানভাবে চলে, তবেই কিন্তু ইলেকট্রনটা সুন্দর সার্কুলার ওয়েতে রোটেট করবে। তার মানে এই বাইরের দিকে যে ফোর্সটা আছে তাকে আমরা কি বলি জানো? এটাকে আমরা বলি, এটা ফিজিক্সও তোমরা পড়ো, এটাকে কি বলি বলো তোমরা? সেন্ট্রিফুগাল ফোর্স। ঠিক আছে তো, মানে কেন্দ্র বহির্মুখী একটা ফোর্স। আর এইটাকে আমরা বলি কেন্দ্রাভিমুখী ফোর্স, যাকে আমরা বলি কি বলতো? কুলম্বস ফোর্স অফ অ্যাট্রাকশন, তাই তো? এটা তোমরা নিশ্চয়ই পড়েছো। কুলম্বস ফোর্স অফ অ্যাট্রাকশনটা তোমরা ক্লাস 10th লেভেলে চলতরিতে পড়েছো। এটা কার বললাম? কুলম্বস ফোর্স অফ অ্যাট্রাকশন। এবং তোমাদের এখন যে লজিকটা আমি বোঝালাম, সেই হিসাব মতো যদি এই দুটো সমান হয়, অর্থাৎ সেন্ট্রিফিউগাল ফোর্স অ্যান্ড সেন্ট্রিপেটাল ফোর্স, এটাকে সেন্ট্রিপেটাল ফোর্সও বলা হয়, এই যে ফোর্স অফ অ্যাট্রাকশন, যদি দুটো ইকুয়াল হয় তাহলে কিন্তু ইলেকট্রনটা সার্কুলার অরবিটে ওটা ঘুরতে থাকবে। এটুকু সবাই বুঝতে পারলে? সবাই বুঝতে পেরেছ? বেশ, এবার দেখো বোর বলছেন যে
যেটা রাদারফোর্ড বলতে পারেননি, বোর বলছেন যে ইলেকট্রনগুলো একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথের যে কোনো কক্ষপথে ঘুরতে পারে এমন নয়। ইলেকট্রনগুলো সেই সমস্ত বৃত্তাকার কক্ষপথে ঘুরবে যাদের ব্যাসার্ধ কি বার করব, যাদের ব্যাসার্ধ, যেটা আমাদের রাদারফোর্ড বলতে পারেনি, সেটাকে কন্ডিশনে আনলেন যে যাদের কৌণিক ভরবেগের মান n/2h এর সরল গুণিতক। দেখো একবার, কৌণিক ভরবেগ তোমাদের নর্মাল কনসেপ্ট অনুযায়ী ভরবেগ মানে মাস ইন্টু ভেলোসিটি মানে mv, ঠিক আছে। আর যখন তোমরা ফিজিক্সে অ্যাঙ্গুলার মোমেন্টামগুলো পড়বে, ঠিক আছে, আবর্ত গতিবিজ্ঞান চ্যাপ্টারে যখন পড়বে, তখন তোমাদের স্যার বোঝাবেন যে কৌণিক ভরবেগ, যাকে আমরা mvr বলি, যাকে আমরা কি বললাম অ্যাকচুয়ালি অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেটা হবে h/2π এর সরল গুণিতক। আমি সেটাকে n লিখে দিলাম। n একটা পূর্ণ সংখ্যা। আচ্ছা, n কি 0 হতে পারে? পারে না। প্রশ্ন হচ্ছে কেন? না স্যার, n যদি 0 হয় তাহলে টোটাল টার্মটা রাইট হ্যান্ড সাইডটা 0 হয়ে যাবে, মানে r 0 হয়ে যাবে। r 0 হয়ে যাওয়া মানে তো সেই রাদারফোর্ডেরই কনসেপ্ট, নিউক্লিয়াসের উপরে আছড়ে পড়া, কোনো ব্যাসার্ধ নেই, তাই নয় কি? এবার দেখো, যেখানে আমি প্রত্যেকটা টার্মের সিগনিফিকেন্সটা বার করে নিই। এম জানতে হবে, ভি জানতে হবে, আর জানতে হবে, এইচ জানতে হবে। টুটা কনস্ট্যান্ট, পাই তো 22/7 জানো, এনটা তো লিখে দিলাম। এম মানে কি গো? মাস অফ ইলেকট্রন। মাস অফ ইলেকট্রন, এক্স্যাক্টলি। ভি মানে হচ্ছে আমাদের ভেলোসিটি অফ ইলেকট্রন। আর মানে হচ্ছে গিয়ে নিউক্লিয়াস থেকে ওই অরবিটের ডিস্টেন্স, দ্যাট ইজ রেডিয়াস। আর এইচটা তোমরা হয়তো জানো, ভুলে গেছো, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট যার একটা ফিক্সড ভ্যালু থাকে, ভ্যালু কত? 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। আর যদি সিজিএসে করো তাহলে 6.626 ইন্টু 10⁻27 আর্ক সেকেন্ড। মাত্র ভ্যালুটাকে মুখস্থ রাখবে, কারণ আমাদের যখন অঙ্ক করব, ডি ব্রগলির অঙ্ক করব, তখন কিন্তু ভ্যালুটা লাগবে। এইটুকু বলো, প্রথম পস্টুলেটটা সবাই বুঝতে পারলে কিনা? সবাই বুঝতে পেরেছ? বেশ, এবার দেখো একটা সেকেন্ড তোমাকে আমি বোঝানোর চেষ্টা করি যে কি হচ্ছে না। সাপোজ ধরো এরকম নিউক্লিয়াসকে কেন্দ্র করে এইভাবে আমাদের সার্কুলার অরবিটগুলো আমাদের আছে, যাকে আমরা ছোটবেলায় কিভাবে পড়েছিলাম বলতো, যে n = 1 2 3 4 এবং তার করসপন্ডিং নাম দিলাম আমরা KL MN অ্যান্ড সো অন। আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায়, বলছি যে বোবা এবং কালার কোনো শত্রু আছে কি? দেখো, যে বোবা হয়, ধরো তুমি একটা বোবাকে একটা খারাপ কথা বলে, বোবা হয়তো তোমাকে গাল দিচ্ছে, বাট তুমি তো শুনতে পাচ্ছ না, সে তো বোবা, সে কিন্তু তোমাকে চোখে চোখে বুঝিয়ে দিচ্ছে, সে তোমাকে গাল দিচ্ছে, বা তোমার কিন্তু কোনো খারাপ লাগা নেই যেহেতু তুমি কোনো গাল শোনোনি। আর কালা, তাকে তুমি যতই গাল দাও সে কিন্তু শুনতে পাবে না মানে তার কোনো রকম রিয়াকশন থাকবে না। তার মানে বোবা আর কালার শত্রু নেই। দ্যাট মিনস হচ্ছে গিয়ে ইলেকট্রনের নামে দোষ। ইলেকট্রন কি বলছে, যে ইলেকট্রন যদি কোনো জায়গা থেকে এনার্জি অ্যাবজর্ব না করে বা এনার্জি এমিট না করে, তাহলে কোনো প্রবলেম নেই। দেখো, আমাদের জীবনে দুটো প্রবলেম, আমরা টাকা ধার দিয়েও শান্তিতে থাকতে পারি না, টাকা ধার নিয়েও শান্তিতে থাকতে পারি না। দেখো, টাকা ধার দিলে রাতে ঘুম হবে না, যে আমার টাকাটা মেরে দেবে, আর দেবে না। আর টাকা ধার নাও, তাহলে ভয় লাগবে, আরে ভাই কবে এসে আমাকে মারতে চলে আসবে, টাকা দিচ্ছি না বলে। দুটোতেই প্রবলেম কিন্তু, তাই বোবা কালা হয়ে থাকতে হলো। অর্থাৎ ইলেকট্রন যখন এনার্জি অ্যাবজর্বও করে না, যখন এমিটও করে না, তখন তাকে আমরা কি বলি বলতো? স্টেশনারি অরবিট বলি। তখন কি বলি? স্থায়ী কক্ষপথ, স্টেশনারি অরবিট। কথা বুঝতে পারলে আমার লজিকটা? হ্যাঁ কি না বলো? বেশ, আমি আর একটা কনসেপ্ট এখান থেকে বোঝানোর চেষ্টা করি, যেটা যদিও বোর্ডের পস্টুলেট নয়, বাট তাও একবার দেখো, একবার তোমরা ধরো, আমি একটু বোঝার চেষ্টা করি, একবার ধরো ম্যাথামেটিক্যালি না বুঝে ফিজিক্যালি বোঝার চেষ্টা করি। আচ্ছা বলো তো, তুমি যখন নিউক্লিয়াস থেকে যত দূরত্ব যাচ্ছ, তত আর বাড়ছে, রেডিয়াস বাড়ছে,
আমার দাবি রেডিয়াস বাড়লে এনার্জি বাড়বে না কমবে? আমি বলে দিচ্ছি বাড়বে। এবার দেখো ম্যাথমেটিক্যালি বোঝাচ্ছি না, আমি তোমাকে ফিজিক্যালি বোঝাচ্ছি। দেখো একবার ম্যাথমেটিক্যালি তো এক্সপ্রেশনে মান বসালি পেয়ে যাবো আমরা, ফিজিক্যালি ভাববো একবার ব্যাপারটাকে। ধরো সাপোজ আমি কথাই বলছি, ধরো আমরা দুই ভাই, আমার ভাই ধরো সাপোজ 11-এ উঠেছে, সায়েন্স নিয়ে ভর্তি হয়েছে, আর আমি ধরো কলেজে উঠেছি ফার্স্ট ইয়ারে, আমিও কেমিস্ট্রি অনার্স নিয়ে ভর্তি হয়েছি। আমি কেমিস্ট্রি ভালোবেসে অনার্স নিয়েছি, আর আমার ভাইও ভালোবেসে সায়েন্স নিয়েছে, কেমিস্ট্রি ভালো লাগে ওর। দুজনেরই একটা সার্টেন টাইমের মনে হলো যে কেমিস্ট্রি ভীষণ বোঝা, আমরা পড়তে পারছি না, আমাদের ফার্স্টেশন আসছে, আমাদের কেমিস্ট্রি আমাদের পক্ষে টানা খুব কঠিন। তখন দুজনেরই ফার্স্টেশন, আর আমাদের মনে ধরো এটা কিন্তু কি ছলে নাও, ধরো আমি সাপোজ আমরা চিন্তা ভাবনা করলাম আমি কলকাতায় কোনো একটা কলেজে পড়তে গেছি, আর আমার ভাই ধরো বর্ধমানের কোনো একটা জায়গায় গ্রামে থাকে। ওকে, তো আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় আমার ভাই আর আমার বোধ জোনারই মাথায় ফার্স্টেশন আসার জন্য আমাদের চিন্তা ভাবনা আছে যে আমরা ড্রিঙ্ক করব। প্রশ্ন হচ্ছে কে ড্রিঙ্ক করতে পারবে, আমি না আমার ভাই? দেখো এবার আমি তোকে বোঝানোর চেষ্টা করি। আমি ল্যাব থেকে কাজ করে এলাম, আমার মা আমাকে ফোন করলো, খোঁজ নিচ্ছে কী করছিস। আমি বললাম মা আজ ক্লান্ত হয়ে গেছি, প্র্যাকটিক্যাল করেছি, অনেকটা টায়ার্ড আজকে, আমি এবার ঘুমিয়ে পড়বো। দিয়ে আমি মাকে বললো বেশ বাবা ঘুমিয়ে পড়। আমি মাকে ফোনটা রেখে দিয়ে বন্ধুদের সঙ্গে ভরপেট গলা পর্যন্ত খেলাম। যে বাড়িতে ভাড়া থাকি সেই মালিকের বাড়ির বেসিন, দরজা, জানলা সব নেশার করে ভেঙে দিলাম। আর আমার ভাইয়ের খাওয়ার ইচ্ছে, কিন্তু আমার ভাই তো বাড়িতে থাকে, আর বাড়িতে তো প্রোটন আর নিউট্রন থাকে, বাবা আর মা থাকে। দ্যাট মিনস ভাই চাইলেও কিছু করতে পারছে না, কারণ জানে যে বাবা মা দেবে ওকে। তার মানে বলো তো যত ডিস্টেন্স বাড়ে তত এনার্জি বাড়ছে না কমছে? অবশ্যই বাড়ছে, কারণ দেখো ভাঙচুরটা তো আমি করলাম, আমার ভাই তো করেনি। কথাটা বুঝতে পারলে? মানে তোকে জাস্ট মনে রাখার জন্যই আর কি মারলাম কথাটা। শিওর একদম কোনো সমস্যা আছে বুঝতে? কারো সমস্যা বোঝা গেছে? বেশ, এবার পরে চলে এসো। এবার একটা কথা দেখো, এবার আমি যেটা যাবো সেই জায়গাটা হচ্ছে এই জায়গায় যে তাহলে স্যার এরা কি এনার্জি অ্যাবজর্ব বা এমিট কি করে না? দেখো করে। কিভাবে করে দেখো, কত চালাক লোক দেখো এবার ইলেকট্রন। ধরো আমি এইভাবে সার্কুলার অরবিটগুলো আঁকছি। সার্কুলার অরবিট কিন্তু মনে হচ্ছে না, কেন না আমি হাফ আঁকছি, হাফটা আমি আঁকিনি, তাই তো? তাহলে ধরে নাও আমি কথাই বলছি, ধরো এখানে একটা ইলেকট্রন ছিল, তাহলে দেখো এইখানে কে থাকে বলো তো? প্রোটন আর নিউট্রন, মানে বাবা মাইকে আকর্ষণ করছে, কিন্তু এ চায় এইখান থেকে এখানে যাবে। তাহলে একে এনার্জি কি করতে হবে বলো? এখান থেকে এখানে আসতে গেলে স্যার এখান থেকে এখানে গেলে বাবা মার আকর্ষণ কাটিয়ে যেতে হবে, মানে বাবা মাকে চরম বড় মিথ্যে কথা বলতে হবে, মানে এনার্জি বাইরে থেকে কি করতে হবে বলো তো? এনার্জি অ্যাবজর্ব করতে হবে। তাহলে এখানে এনার্জির কি হবে বলো তো? অ্যাবজর্পশন হবে। বলো বুঝতে পারলে কিনা? হয়েছে? আর ধরো একটা ইলেকট্রন এইখান থেকে এইখানে আসতে চাই, মানে বেশি এনার্জি থেকে কম এনার্জিতে আসতে চাইছে, তাহলে তাকে এক্সট্রা এনার্জি কি করতে হবে? এনার্জি এমিট করতে হবে। তাহলে এনার্জি এমিশন লিখে দিলাম। বলছি এরা এনার্জি অ্যাবজর্পশন বা এনার্জি এমিশন যেটা করবে সেটা তরঙ্গের আকারে করবে, যেটার ফর্মুলা হচ্ছে ডেল্টা ই সমান এইচ নিউ। নিউ মানে হচ্ছে আমাদের এখানে কি বলতো? ফ্রিকোয়েন্সি, যাকে আমরা কি বলি? কম্পাঙ্ক বলি। আর এইচ তো প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট বলে দেবে। তার মানে তুমি বলে দিও যে ডেল্টা ই মানে কি বলতো? E2 মাইনাস E1, তাদের চেঞ্জটা কি তুমি ডেল্টা বলি। এইটুকু কারো সমস্যা আছে নাকি বলো একবার? কারো সমস্যা আছে? কেউ কোনো প্রশ্ন করবে এইটুকু? কারো কোনো প্রশ্ন আছে এখান থেকে? কিছু নেই। একটা প্রশ্ন থাকা উচিত ছিল যে স্যার এরা, আপনি যে বললেন চালাক চতুর লোক, তাহলে ইলেকট্রন কি এতটা এনার্জি অ্যাবজর্ব করতে পারে না যার জন্য তার এই যে মাঝখানে চলে আসবে, দুটো কক্ষপথের মাঝখানে? দেখো আমি কোনোটাই কিন্তু মাঝখানে আনিনি, আমি কক্ষপথ থেকে কক্ষপথেই গেছি, মানে অরবিট থেকে অরবিটে গেছি, আমি মাঝে আনিনি। তোমরা দেখলে বুঝতে পারবে হয়তো যে এইটাকে তোমরা সবাই চেনো, অনেকের তো গ্রামের সাইডের বাড়ি। বলছি যে এই জিনিসটাকে চেনো তোমরা? এটা কি বলতো? মই। আমার প্রশ্ন হচ্ছে, বেশ মই বলি আমরা এটাকে। আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে আমাদের যদি চোখটা বেঁধেও দেওয়া হয়, তাহলেও আমরা যদি তুমি বলো আমাকে যদি চোখ বেঁধেও দেওয়া হয়, আমি যদি প্রথমে এইখানে পা রাখি এইখানটা করে, পরের পাটা কিন্তু আমি এখানেই রাখবো, আর যারা পাতলা যদি পসিবল হয় সেইখান থেকে এইখানে এই পা দানিতে পা দেবে। কেউ কি ভুল করেও মাঝে পা দেবে?
যদি ভুল করে কেউ মাঝে পা দেয়, তাহলে তুমি ভেবে দেখো, তুমি ময়ে উঠছো, এটা ভাবো, ইনক্লাইন্ড প্লেন আছে, একটা নততল বরাবর উঠছো, যদি এখানে মাঝে পা দাও তুমি, তাহলে উল্টো করে পড়বে। উল্টো করে পড়বে মিন্স হচ্ছে তোমার মাথার পিছনের দিকটা মাটিতে পড়বে, তোমার মাথায় এমন লাগবে যে তুমি সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট একদম পৃথিবী ছেড়ে চলে যেতে পারো। দ্যাট মিন্স তোমার সিস্টেম কোলাপস হয়ে গেল। ইলেকট্রনও তাই, যদি মাঝামাঝি জায়গায় চলে আসে তাহলে সে কিন্তু কোলাপস হয়ে যাবে। এই কনসেপ্টটাকে আমরা বলি কোয়ান্টাইজেশন অফ এনার্জি। কথাটা বুঝতে পারলে? ল্যাডার তত্ত্ব বা কোয়ান্টাইজেশন অফ এনার্জি। কারো সমস্যা থাকলে বলতে পারো একটু আমাকে। কারো সমস্যা আছে কোনো? এইটুকু কোনো সমস্যা? বললাম যে কোয়ান্টাইজেশন অফ এনার্জি মানে হচ্ছে তোমার কি একটা পার্টিকুলার অরবিট থেকে একটা ইলেকট্রন এইখান থেকে যাবে, সে কখনোই মাঝে যাবে না, সে একদম হয় এমন অ্যামাউন্ট এনার্জি অ্যাবজর্ব করবে যার জন্য হয় আগের অরবিটে যাবে কিংবা পরের অরবিটে যাবে, মাঝে যাবে না। এই যে ময়ে যেমন মাঝে পা দিলে তুমি পড়ে গিয়ে তোমার মাথা ফেটে যাবে বা তুমি মারাও যেতে পারো, অর্থাৎ তোমার সিস্টেম কোলাপস হতে পারে, সেরকম ইলেকট্রনও সিস্টেম কিন্তু কোলাপস হয়ে যায়। দ্যাটস ওয়াই ইলেকট্রন ততটা অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাবজর্ব করে বা এমিট করে যার জন্য সে তার করসপন্ডিং নেক্সট অরবিট, সেটা আপসাইড বা বটম সাইড অরবিটে পৌঁছায়, নট ইন বিটুইন অরবিট। দিস পস্টুলেট বা দিস কনসেপ্ট ইজ নোন অ্যাজ কোয়ান্টাইজেশন অফ এনার্জি। বলো। এইটুকু কোনো সমস্যা থাকলে বলো। আমার এখান থেকে মোটামুটি বোর্ডের পস্টুলেট আমাদের হয়ে গেছে, আর কিছু নেই। কারো কোনো সমস্যা? বেশ, আমি তোমাকে একটা কথা বলি। দুটো জিনিস দেখো, একটা আমি আরেকটা তোমাকে যেখান থেকে কোশ্চেন আসতে পারে পরীক্ষায় তোমাকে লিখে দিই, যে বোরস থিওরি বা বোরস মডেল অফ অ্যাটম ইজ অ্যাপ্লিকেবল, মানে প্রযোজ্য হয় অনলি ফর ওয়ান ইলেকট্রন সিস্টেম। মাথায় রাখবে, অনলি ফর ওয়ান ইলেকট্রন সিস্টেম অর হাইড্রোজেন লাইক অ্যাটম। কারণ হাইড্রোজেনের ইলেকট্রন কটা থাকে? একটা। তার মানে তুমি যদি কনসেপ্ট প্রয়োগ করো, তুমি বলবে স্যার তার মানে বোরসের থিওরি অ্যাপ্লিকেবল হয় কার কার ক্ষেত্রে? এইচের জন্য তো হয়ই হয়, তারপরে আমরা বলতে পারি He প্লাস, তারপরে বলতে পারি Li2 প্লাস, তারপরে বলতে পারি Be3 প্লাস, তারপরে বলতে পারি B4 প্লাস। দেখো তো একবার কেন বলতে পারছি? কারণ আমাকে নাম্বার অফ ইলেকট্রন হিসাব করতে হবে। এইচের তো একটাই হয়। হিলিয়াম দেখো তো দুটো ছিল, বাট একটা প্লাস মানে একটা বেরিয়ে যাচ্ছে, মানে একটা থাকছে, তাই এটা অ্যাপ্লিকেবল। লিথিয়াম অ্যাটমিক নাম্বার 3, কিন্তু 2 প্লাস মানে দুটো বেরিয়ে গেছে, মানে একটা থাকছে। বেরিলিয়ামের অ্যাটমিক নাম্বার 4, 4টে ইলেকট্রন থাকার কথা, 3 প্লাস মানে 3টে বেরিয়ে গেছে, মানে একটা থাকছে। বোরনের অ্যাটমিক নাম্বার 5, 4টে প্লাস মানে 4টে বেরিয়ে গেছে, মানে একটা থাকছে। তাহলে এদের সবার জন্য তাহলে এটা আমাদের অ্যাপ্লিকেবল। বলো, কোনো সমস্যা আছে বুঝতে? না স্যার, ক্লিয়ার হয়েছে? আর একটা কথা মাথায় রাখবে, যে আমি তোমাকে একটা কথা একটু আগে বললাম না, যে অ্যাঙ্গুলার মোমেন্টামের গল্পটা, ফার্স্ট পস্টুলেট, অ্যাঙ্গুলার মোমেন্টাম সমান আমরা কি বলেছিলাম বলো? আমরা বলেছিলাম যে অ্যাঙ্গুলার মোমেন্টাম mvr সমান n ইন্টু h/2 পাই। এটাকে অনেক সময় কিন্তু nh ক্রস লেখা হয়। বলি স্যার h ক্রস মানে কি? h ক্রস মানে তার মানে কি বলো তোমাদের? h ক্রস মানে h/2 পাই, তাই না? এটাকে কোয়ান্টাম মেকানিক্যাল মডেল বলা হয়। এই যে এইচ ক্রসটা অ্যাকচুয়ালি কোয়ান্টাম মেকানিক্স থেকে লেখা হয়, কোয়ান্টাম মেকানিক্স। তাই যদি কোনো সময় প্রশ্নে দিয়ে দেয় তোমরা হয়তো হতভম্ব হয়ে যাবে, তাই আমি লিখে দিলাম এটাকে এইটা বলেও রিপ্রেজেন্ট করা হয়। ঘাবড়িও না, এখান থেকেই বেসিক্যালি প্রশ্ন দেবে, যদি দেয় তাই আমি এটা লিখে দিলাম। কোনো সমস্যা এটুকু বুঝতে? কার কোনো সমস্যা আছে? বেশ, তাহলে
বেশ, এবার তোমাকে কাজ করি। আমাদের এইটুকু ছিল বোরস মডেল, বোরস অ্যাটমিক মডেল। কিন্তু জেনে রাখো যে ওরা তো কনসাইজ ওয়েতে সিলেবাসটা লেখে, আমরা তাও কিন্তু নেক্সট দিন ক্লাসে বা তার পরের দিন যেদিনকে আমি নিউমেরিক্যালস ক্লাস করাবো, শুধু অঙ্ক করাবো, সেদিনকে আমি বোর্ডের পস্তুলেট থেকে আমি আর বার করা, দ্যাট ইজ রেডিয়াস ক্যালকুলেশন, তারপরে ভেলোসিটি ক্যালকুলেশন, আয়োনাইজেশন এনথালপি ক্যালকুলেশন, তারপরে এনার্জি ক্যালকুলেশন, অ্যান্ড দেন আমরা লাইন স্পেকট্রাম অর্থাৎ রিড বা কনস্ট্যান্টটাও পড়ে নেব যদি ইন ডিটেলস কোশ্চেন আসে। অর্থাৎ আমাদের টার্গেট থাকবে যদি এই চ্যাপ্টার থেকে দুটো প্রশ্ন আসে আমি দুটোই অ্যাটেম্প করব। ওকে, আমার প্রশ্ন হচ্ছে তোমরা কি অনেকে ইন্টিগ্রেশন পারো? তো ইন্টিগ্রেশন একটু একটু হচ্ছে, মানে কারো কারো করা আছে? হ্যাঁ স্যার, সেকেন্ড সেমিস্টারে করেছিলাম। বেশ, আমার হ্যাঁ স্যার পড়া আছে। বেশ বেশ, আমার কেমিস্ট্রিতে এমনিতেই লাগে না, দু একটা জায়গায় একটু একটু লাগবে, সেটা তাহলে তোমরা একটু জানো তাহলে আমার সুবিধা হয়েছিল। বেশ, ওকে, তো আমার তো ভালোই হলো, তোমাদের জানা আছে। এবার দেখো, আমি যদি একটু সিলেবাসের দিকে টার্ন করি, তুমি দেখে নাও একবার, একটু সিলেবাসের দিকে তাকাও তোমরা। আচ্ছা, আমাদের বোরস অ্যাটমিক মডেল হয়েছে, পড়ালাম আমরা আজকে। আর তার সঙ্গে সঙ্গে আমরা কী কী করলাম? তো থমসন পড়লাম, রাদারফোর্ড পড়লাম, রাদারফোর্ডসের ড্রব্যাকস পড়লাম, অ্যান্ড বোরস অ্যাটমিক মডেলে যা যা ছিল পড়লাম। দেখো একটা লেখা আছে কনসেপ্ট, ডি ব্রগলির ওয়েভ ইকুয়েশন রয়েছে। তাহলে আমরা এটাকে শেষ করে দিই এখন আমরা, ডি ব্রগলির ওয়েভ ইকুয়েশন। ওকে, দেখো একটা জিনিস সকলে বুঝতে পারছো তো? আগে আমরা একটা কথা বলি, সকলে বুঝতে পারছো? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। ওকে, দেখো ডুয়াল নেচার অফ ম্যাটার, আমরা অনেক সময় বন্ধুদের বলি দেখ তুই ডুয়াল ক্যারেক্টার দেখাস না, আমার সামনে একরকম ওর সামনে একরকম। ডুয়াল নেচার মানে বলতে চাইছি, দেখো যতক্ষণ পর্যন্ত নিউটনিয়ান ফিজিক্স পড়েছো তোমরা, সবসময় একটা সাবস্টেন্সকে তুমি তার পার্টিকেল নেচার নিয়ে অঙ্ক পড়ে এসছো, হ্যাঁ কি না বলো? তুমি তার কিন্তু ওয়েভ নেচারটা ধরোনি। অ্যাকচুয়ালি আমাদের ম্যাটার এবং রেডিয়েন্ট যে এনার্জি কনসেপ্ট, যেটা প্ল্যাঙ্ক এবং আইনস্টাইন 90s আর্লিতে, মানে হচ্ছে তোমার 1910-20 এই সময়টাতে মধ্যে তারা একটু এক্সপেরিমেন্ট করছিলেন। তখন ডি ব্রকলি বলে একজন সায়েন্টিস্ট ছিলেন, 1924-এ একজন সায়েন্টিস্ট এলেন, তার নাম হচ্ছে গিয়ে, অ্যাকচুয়ালি পুরো নাম লুইস ডি ব্রকলি, একজন ফ্রেঞ্চ ফিজিসিস্ট কিন্তু, ঠিক আছে? তুমি জানবে এই চ্যাপ্টারটা আসলে কেমিস্ট্রিতে পড়ি, বাট ফিজিক্সের টিচাররা আরও ভালো পড়ান এই চ্যাপ্টারটা, ঠিক আছে? তো তাহলে ডি ব্রকলি তিনি সাজেস্ট করলেন যে ফোটন তার মতো যে ম্যাটেরিয়ালসগুলো থাকে, যেমন ধরো ইলেকট্রন বা প্রোটন বা নিউট্রন, অ্যাটম, মলিকুল, মানে যারা খুব মাইক্রোস্কোপিক হয়, তাদের ক্ষেত্রে আমরা ডুয়াল নেচার দেখতে পারি। কি দেখতে পারি বলো তো? ডুয়াল নেচার দেখতে পারি। একটাকে আমরা কি বলি বলো তো? একটা হচ্ছে পার্টিকেল নেচার, যেটাকে আমরা এতদিন দেখছি, হ্যাঁ, আর একটা হচ্ছে ওয়েভ নেচার। তুমি ভেবে দেখো, তাহলে তুমি বলো স্যার আমাদেরও কি ওয়েভ নেচার আছে? আমাদেরও ওয়েভ নেচার আছে, কিন্তু আমরা এত হাতি না, আমাদের ওয়েট এত বেশি যে আমাদের ওয়েভ নেচার কিন্তু বোঝা যায় না। তাহলে যেগুলো খুব মাইক্রোস্কোপিক লেভেলে, যাদের মাস ভীষণ 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 কম, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ওয়েভ নেচারটা বুঝতে পারি। ক্লিয়ার ব্যাপারটা? কারণ সমস্যা বেশ। এবার দেখো আমি একটা জিনিস তোকে বোঝাই একবার। আমি ডি ব্রকলির ইকুয়েশন, দেখো তোমাদের তো আর ডেরিভেশন আসবে না পরীক্ষায়, কিন্তু শিখিয়ে দিই, তোমাদের ইন্টারেস্ট গ্রো করবে। আমাদের কিন্তু অঙ্ক আসবে, নিউমেরিক্যালস আসবে। তাহলে ডেরিভেশন অফ ডিটা ছোট হাতে দিতে হয়, কিন্তু ডি ব্রগলি ইকুয়েশন আমরা ডেরিভেশনটা বুঝিয়ে দিই তখন। আচ্ছা, একটা কথা বলো তো, আমি লিখলাম অ্যাকর্ডিং টু প্ল্যাঙ্কস ইকুয়েশন। প্ল্যাঙ্কের ইকুয়েশন তোমরা নিশ্চয়ই হয়তো পড়েছো বা জানো। দেখো ই সমান এইচ নিউ, মনে হয় তোমরা এটা জানো হয়তো। তাহলে এইচটা এইচ থাকলো, আর নিউ মানে কি বলো তো? সি বাই ল্যামডা। এখানে সি মানে ভেলোসিটি অফ লাইট, আর ল্যামডা কি বলো তোমাদের? ওয়েভ লেন্থ। আর একটা কথা বলো, যে আমাদের আইনস্টাইনের ইকুয়েশন কারো জানা আছে? ইয়েস স্যার। বলো দেখি। E is equal to mc²। বেশ,
আইনস্টাইনের ইকুয়েশন কি ছিল আমাদের? E ইকুয়ালস টু mc স্কোয়ার। এবার তুমি দেখো, তুমি দুটো ইকুয়েশন কিন্তু পেয়ে গেলে, এবার তুমি এটাকে ককটেল করো, পাঁচ করো। দেখো দেখো E সমান h ইন্টু সি বাই ল্যামডা পেলে, আর এখানে দেখো E সমান mc স্কোয়ার। যদি দুটোই সত্য হয় তাহলে লেফট হ্যান্ড সাইডে যেহেতু E আছে, তাহলে রাইট হ্যান্ড সাইডগুলো ইকুয়াল হয়ে যাওয়ার কথা। দেখো তো প্ল্যাঙ্কের ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইড কি ছিল? E ইন্টু সি বাই ল্যামডা, আর এখানে ছিল mc স্কোয়ার। তুমি বুঝতেই পারছো এই সি স্কোয়ার এখানে সি কেটে যাবে, তাহলে কি থাকলো? h ইন্টু ওয়ান বাই ল্যামডা সমান m ইন্টু সি। ক্লিয়ার হয়েছে? তাহলে আমি এখান থেকে বলতে পারি, দেয়ারফর বলতে পারি ল্যামডা ইকুয়াল টু h বাই mc। বলো দেখি কোনো সমস্যা আছে নাকি এইটুকু? নেই তো? দেখো তাহলে এইচটা এইচ রাখো, আর এম মানে মাস আর সি মানে ভেলোসিটি, যাকে আমরা একসঙ্গে কি বলতে পারি বলতো? মোমেন্টাম, যেটাকে আমরা মোমেন্টাম বলছি। তাহলে পি কে আমরা কি বলে দিলাম? মোমেন্টাম, ভরবেগ যেটাকে আমরা বলি। এরকম কারো সমস্যা আছে? দেখো এই যে ইকুয়েশনটা তুমি পেলে, এই যে ইকুয়েশনটা ল্যামডা সমান এইচ বাই এমসি পেলে, এখানে এখানে সি সমান হচ্ছে কি বলতো? ভেলোসিটি অফ লাইট পেলে, মানে ফোটন যেটাকে তুমি ভাবছো। যদি ফোটন না হয়ে যে কোনো পার্টিকেল হয়, তার জন্য ফর্মুলাটা দাঁড়িয়ে যায় ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এম ভি করে দাও, মানে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল যাকে তুমি কনসিডার করছো, ইলেকট্রন বা প্রোটন বা নিউট্রন। বলো ডি ব্রগলি ইকুয়েশন পেলে কিনা? এটা কার জন্য বললে বলো তো? এই কোয়েশ্চেনটা আমি কার জন্য লিখলাম? আমি লিখতেই পারি যে ফর অ্যান ইলেকট্রন, এই কোয়েশ্চেনটা দাঁড়িয়ে গেল। আরো সমস্যা আছে বুঝতে এটুকু? তুমি এখান থেকে কি কনক্লুশন টানতে পারো বলো তো? ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই পি, দেয়ারফর তুমি যদি নিউমেরিক্যালস করতে হয় পি ইজ ইকুয়াল টু এইচ বাই ল্যামডা, এটা করতে পারো। বলো কোনো সমস্যা? বলো স্যার এখানে তো এইচ তো কনস্ট্যান্ট, তাহলে পি প্রপোর্শনাল টু আমি ওয়ান বাই ল্যামডা বলে দিতে পারি। এটা যদি আমি ল্যাঙ্গুয়েজে লিখি, ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে আমি ধরো মোমেন্টাম বলছি, আর মোমেন্টাম মানে অবভিয়াসলি কি নেচার বলো তো? পার্টিকেল নেচার, নট ওয়েভ নেচার। ওটা পার্টিকেল নেচার ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই ওয়েভ লেন্থ। আর ওয়েভ লেন্থটা কি নেচার বলো তো? ওয়েভ নেচার। এবার তুমি একটু কনক্লুশন টানো। আমি কি বললাম? আমরা এত হাতি হাতি এলিমেন্ট যে আমাদের পার্টিকেল নেচার এত বেশি। দেখো পার্টিকেল আর ওয়েভ নেচার ইনভার্সলি প্রপোর্শনাল, ওয়ান বাই আছে মানে ব্যস্তানুপাতিক। তাহলে যত পার্টিকেল নেচার বাড়বে তত ওয়েভ নেচার কি হবে বলতো? কমবে। কোনো সমস্যা আছে বুঝতে এইটুকু? কারো কোনো সমস্যা আছে? বেশ, সবাই বুঝতে পারছো তো? দেখো আমি একটুখানি কাইনেটিক এনার্জির সঙ্গে রিলেশন বার করি। তোমরা আশা করছি তোমরা এটুকু জানো যে কাইনেটিক এনার্জি মানে হাফ এম ভি স্কোয়ার। কাইনেটিক এনার্জি ই কে লিখলাম, এটা মানে কি বলতো? হাফ ইন্টু মাস ইন্টু ভেলোসিটি স্কোয়ার। এটা জানো তোমরা? বলছি আমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, অর্থাৎ টু ই কে সমান সমান আমরা এম ভি স্কোয়ার করতে পারি। আমি টু ই কে যেটা ছিল তার সঙ্গেও এম মাল্টিপ্লাই করলাম, অ্যান্ড রাইট হ্যান্ড সাইডও এম মাল্টিপ্লাই করলাম, অর্থাৎ বোথ সাইডে মাল্টিপ্লাই করলাম। তাহলে রাইট হ্যান্ড সাইডে দাঁড়িয়ে গেল এম স্কোয়ার ভি স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি এম ভি তার হোল স্কোয়ার, আর এম ভি মানে মোমেন্টাম মানে পি স্কোয়ার। তাহলে তুমি পেয়ে গেলে কি বলতো? পি স্কোয়ার ইজ ইকুয়াল টু টু এম ই কে। এখান থেকেই বলতে পারো মোমেন্টাম ইজ ইকুয়াল টু রুট ওভার অফ টু এম ই কে। বলো করতে পারে কিনা? এটা পিওর ম্যাথামেটিক্স হচ্ছে। কারো সমস্যা এটুকু? না স্যার। বেশ, আমি যদি তাহলে তোমাকে ল্যামডা বার করতে বলি, তাহলে ল্যামডার সময় তাহলে তুমি কি করবে? তাহলে এই ভ্যালুটা যদি আমি ল্যামডায় বসিয়ে দিই, ল্যামডার সমান কি বেরোলো আমাদের বলো দেখি কেউ একজন? এইচ বাই এম ভি। তাহলে এইচ বাই পি ছিল, তাহলে পি এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দাও, এইচ বাই রুট ওভার টু এম ই কে। বলো কনক্লুশন টানতে পারি? শোনা যাচ্ছে? বুঝতে পারছো? স্যার একবার একটু বলবেন এই লাস্টের দিকটা?
আমি লাস্টেরটা বললাম যে আমি যে এইটা বার করলাম, এটা নিশ্চয়ই তুমি দেখেছো, মোমেন্টাম ইজ ইকুয়াল টু রুট ওভার অফ হ্যাঁ স্যার, হ্যাঁ। 2m কে আমি ডি ব্রগলি ইকুয়েশন জানতাম, ল্যামডা ইজ ইকুয়াল টু h বাই এমভি। এমভি মানে মোমেন্টাম, পি বসালাম, তাহলে পি এর জায়গায় জাস্ট এই ভ্যালুটা আমি পুট করে দিলাম, তাহলে ইকুয়েশনটা এভাবে দাঁড়িয়ে গেল। ওকে, একটা যেটুকু পড়ালাম তারপর আমি কোশ্চেন দিচ্ছি, তুমি একটা কোশ্চেন করো দেখি। সবাই খাতা পেন নিয়ে বসো। কোশ্চেনটা দেখো, লিখছি আমি, অ্যাকর্ডিং টু বোস থিওরি the angular momentum of an electron in fifth orbit is option A 2.5 h by pi, option B 1.0 h by pi, option C 10 into h by pi, option D 2.5 into h by pi। মনে হয় দুটো অপশন একই হয়ে গেল, তাই না? এখানে তুমি ধরে নাও এটা আমি 25 করে দিলাম। দেখো স্যার অপশন এ। বেশ, বাকিদের শুনি একবার কি বলছে। অপশন এ। বেশ, আর কেউ কিছু? স্যার অপশন এ। বেশ, সবার অপশন এ হয়েছে? বাকিরা চুপচাপ মৌনব্রত পালন করে আছো, কিচ্ছু বলছো না। অপশন এ। দেখো, প্রশ্ন যে ডিকোড করতে পারবে তার মার্কস ভালো আসবেই। প্রশ্নকে ডিকোড করতে শিখতে হয়, অর্থাৎ কি চেয়েছে আর আমি কি জানি। আমাকে চেয়েছে দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর দেওয়া আছে ফিফথ অরবিট। দেখো, অরবিট মানে হচ্ছে আমাদের এন, তাহলে এন দিয়ে আছে 5, চেয়েছে অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে এমভিআর। ফর্মুলা জানি এন ইন্টু এইচ বাই কি বলতো, পাই। এখানে এন বলেছে পাই, সরি এইচ বাই 2 পাই, তাহলে 5 ইন্টু এইচ বাই 2 পাই। তুমি বুঝতেই পারছো সমস্ত অপশনে দেখো তো এইচ বাই পাই আছে, এইচ বাই পাই, এইচ বাই পাই, এটাও এইচ বাই পাই। তাহলে 2টা অ্যাকচুয়ালি এইটুকু রেখেছে, বাদ বাকিটাকে ক্যালকুলেশন করেছে। তাহলে 5 ডিভাইডেড বাই 2 সমান 2.5 h by pi. This is the correct answer. Okay, হয়েছে সবার? তারপরে সেকেন্ড কোশ্চেন করাচ্ছি তোমাকে। দেখো কি লিখছি আমি, if the kinetic energy মানে ke of an electron is increased 4 times the wavelength of the de Broglie wave associated with it would become option A 4 times, option B 2 times, option C half times, option D 1/4 times। করো এটা। 2 times। বেশ, আর কিছু কেউ? একটু চেক করো ঠিক বললে কিনা। Sir, 2 times. 2
2 টাইমস আর হাফ টাইমসের মধ্যে মারামারি চলছে, তাই তো? আর কেউ কিছু? বলবো অ্যান্সার? বেশ, যার যার হাফ টাইমস এসছে তার উত্তর ঠিক হয়েছে। আমি কেন বলি, আমরা একটা ফর্মুলা জানতে, ডি ব্রগলি, দেখো প্রশ্নটাকে ডিকোড করা হবে। আমাকে বলেছে যে ডি ব্রগলি ওয়েভ অ্যাসোসিয়েটেড, কার সঙ্গে বলেছে তোমাকে? যদি কাইনেটিক এনার্জি যদি ইনক্রিজ করা হয় 4 টাইমস, তাহলে ওয়েভ লেন্থ অফ দ্য ডি ব্রগলি, ওয়েভ লেন্থ মানে দেখো তো একবার, এই দেখো আমি বার করা শুরু করেছি ল্যামডা, তাহলে কাইনেটিক এনার্জির সঙ্গে রিলেশন চাই। তাহলে আমরা এক্ষুনি কি ফর্মুলা ফেললাম? h/√2m EK, এটা করে এলাম, হলো? এবার তুমি একটা কথা আমাকে বলো, আমি কি করেছি? এইচটাকে তো এইচই রাখলাম, ধরো আমি এটাকে সাপোজ, ধরো আমি বলে দিচ্ছি যে এটাকে আমি কিছু একটা নিয়ে নিচ্ছি, ধরো কে নিয়ে নিচ্ছি, আমি এটা কে নিলাম, এটা মানে কে। তাহলে নতুন যে ল্যামডা হবে, নতুন যে ল্যামডা ড্যাশ করছি আমি, তার ভ্যালুটা এইচ তো এইচই থাকলো, এটা √2m থাকলো, কিন্তু কাইনেটিক এনার্জি 4 টাইমস করেছি, 4 টাইমস মানে 4EK করে দিলাম। এবার দেখো তো কি, একবার 4-এর যদি রুট করে দিই তাহলে 1/2 বেরিয়ে এলো, আর দেখো h/√2m EK রয়ে যাচ্ছে। তাহলে আমি EK আর এর মানটা আমি কি লিখেছি দেখো তো একবার, কে লিখেছি, আমি কে বসিয়ে দিলাম, তাহলে কত টাইমস হলো বলো তো? হাফ টাইমস অ্যান্সার হয়ে যাচ্ছে। একদম ডিটেলস অ্যানালিসিস করে দিলাম, এর থেকে শর্টকাটও করে নেওয়া যায়। তুমি স্বাভাবিক কথা, 4 টাইমস হচ্ছে, সেটা রুটের ভেতরে 4 আসছে এবং সেটা নিচে আছে, তাহলে রুটের ভেতরে 4 মানে সেটা বেরিয়ে আসলে 2 হয়, নিচে আছে মানে হাফ হয়ে গেল। এভাবে তাড়াতাড়িও করতে পারো। সবাই বুঝতে পেরেছো এটা? ক্লিয়ার সকলের? কারো ডাউট? নেক্সট প্রশ্ন দেব? বেশ, নেক্সট কোশ্চেন দেখো। তিন নম্বর যদি তোমাকে দিই আমি, তোমাকে ধরো আমি জানতে চাইছি দ্য মাস অফ প্রোটন having wavelength 1 nanometer is, দেখো অপশন দিচ্ছি আমি, 2.21 into 10 to the power minus 35 kg. Option B 2.21 into 10 to the power minus 33 gram. Option C 2.21 into 10 to the power minus 33 kg. Option D 2.21 into 10 to the power minus 26 kg. বলো। জিনিসটা ইজি, একটু ক্যালকুলেটিভ। অপশন সি। কি বল, তোমার নাম কি গো? ওকে, ভালো হয়েছে, ক্যালকুলেশন ফাস্ট আছো। দেখো অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো কার মিলছে, না হলে আমি করে দিচ্ছি ব্যাপারটা। দেখো প্রশ্নটা দেখো একবার, তোমাকে জানতে চেয়েছে মাস অফ প্রোটন, জেনে লাভ নেই কার মাস বার করতে, আমাকে মাস জানতে চেয়েছে, যার ওয়েভ লেন্থ মানে ল্যামডা দেওয়া আছে 1 ন্যানোমিটার। ন্যানোমিটার তো কোনো ইউনিটই হলো না, কেন মজা করে বলছি, কারণ দেখো ন্যানোমিটার তো একটা ইউনিট, যেটাকে আমাকে আইদার মিটারে কনভার্ট করতে হবে কিংবা সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। তাহলে আমি 10 to the power -9 মিটার করে নিলাম। তোমাকে জানতে চেয়েছে মাস, তুমি ফর্মুলা কি জানো বলতো? ল্যামডা সমান h/, এখানে mc লিখলাম, কেন এখানে ফোটন বলেছে তাই c লিখলাম। তোমাকে মাস জানতে চেয়েছে, তাহলে মাস সমান কি হবে? h/λ × c। জাস্ট ভ্যালু কোডটা পুট করে দাও।
ভ্যালু পুট করলে কি কি পারছো বলো তো? ওপরে যাচ্ছে 6.626 ইন্টু 10⁻34। আমি এসআইতে নিচ্ছি, কিন্তু ল্যামডা মানে আমাদের কত দেওয়া আছে বলো তো একবার? 10⁻৯। আর সি এর মান 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তুমি যদি হিসাব করে দেখো, ক্যালকুলেশন করো এইটা আর এইটা, তাহলে 10⁻−1 থাকে। তাহলে যদি উপরে চলে যায় তাহলে 10⁻−34 আর +1, তাহলে হয়ে গেল আমাদের 10⁻−33। আর এসআই সিস্টেম ইউনিট হয় কেজি। দেখো কেজিতে একটাই অপশন আছে, পেয়ে গেলাম। ক্যালকুলেশন যদি করতে চাও করো, দেখো এইটাকে ডিভাইড করো 3 দিয়ে, তাহলে কত হয়? 2.2, তারপরে বাকিটা যেটা আসে আর কি, অ্যাকচুয়ালি 2.208, যেটাকে আমরা 1 করে নিচ্ছিলাম। আশা করছি সবাই বুঝতে পেরেছো। এখানে সিটা কি বলুন? সিটা হচ্ছে কি ভেলোসিটি অফ ফোটন। এটা তুমি ভিও ভাবতে পারো, নো প্রবলেম। হয়েছে? ক্লিয়ার? নেক্সট কোশ্চেন চলে যায়। কোশ্চেনটা দেখো কি বলছে আমি একবার। এটা একটা ক্যালকুলেটিভ কোশ্চেন। দ্য ডি ব্রগলি wavelength of 1 milligram grain of sand blown by a 20 meter per second wind is, অপশন দেওয়া আছে আমাদেরকে 3.3 10⁻−29 মিটার, অপশন বি 3.3 10⁻−21 মিটার, অপশন সি 3.3 10⁻−49 মিটার, অপশন ডি হচ্ছে আমাদের 3.3 10⁻−42 মিটার। করে ফেলো। স্যার অপশন এ। অপশন এ। কে বললে অ্যান্সার? স্যার নন্দিনী। ঠিক আছে, ঠিক আছে, একদম। বাকিদের কি হচ্ছে না? একজনই কিন্তু অ্যান্সার দিচ্ছে এবং ফার্স্ট অ্যান্সার দিচ্ছে ভীষণ। নন্দিনী কি সায়েন্স ছিল? হ্যাঁ স্যার, পিসিএমবি। এইচএস কোন ইয়ার? বারো ক্লাস কোন বছর দিয়েছ? ওকে, নন্দিনীকে জিজ্ঞাসা করলাম যে পিসিএমবি কম্বিনেশন বললে 12 ক্লাস কোন বছর দিয়েছো, মানে কোন ইয়ারে পাস আউট? স্যার 23। বেশ, বলছি যে প্রশ্নটাকে একটু ডিকোড করো। তাহলে কি ডিকোড করবে? যে দেখো মাস কত দেওয়া আছে? 1 গ্রাম গ্রেন। কার দি গ্রেন অফ স্যান্ড আমার দেখে লাভ নেই, তাহলে এটা আমাদের এম দেওয়া আছে। আর দেখো আমাকে দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড, দ্যাট মিনস এটা আমাদের ভেলোসিটি দেওয়া আছে। আমাকে জানতে চাইছি ডি ব্রগলি ওয়েভলেন্থ মানে ল্যামডা। তাহলে তোমার ফর্মুলা কি লাগবে বলো তো? ল্যামডা ইকুয়াল টু h/mv। তাহলে এক কাজ করো, তোমাকে ইউনিটগুলো লক্ষ্য করো অপশনের, মিটার 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 মিটার, দ্যাট মিনস এরা সবাই এসআইতে চাইছে। তাহলে এইচ এর মানটা বসাও 6.626 ইন্টু 10⁻−34। এবার এমটা দেখো তো, এমটা তোমাকে বলেছে, এদিকে লক্ষ্য করে আমি লিখছি, এম বলেছে তোমাকে 1 মিলিগ্রাম। 1 মিলিগ্রাম তোমাকে কিন্তু আনতে হবে কেজিতে। তাহলে এককে একের পরে 6টা শূন্য, মানে 10⁻6 দিয়ে ডিভাইড করতে হবে। মানে আমরা বলতে পারি 10⁻−6 কেজি। আশা করি তোমরা জানো, কারণ মিটার আমাদের মিলিগ্রাম থেকে গ্রামে আসলে 1000 দিয়ে ভাগ করতে হয়, আর যদি আমাকে কিলোগ্রামে আসতে হয় তাকে আরও 1000 দিয়ে ভাগ করতে হবে। দ্যাট মিনস 6টা
একের পরে 6টা শূন্য দিয়ে ডিভাইড করতে হবে। এখানে তুমি লিখলে কত 10⁻⁶ ইন্টু ভেলোসিটি তোমাকে 20 মিটার পার সেকেন্ডে দেওয়া আছে। এবার নর্মাল ক্যালকুলেশন করে তুমি বেরিয়ে যাও। নর্মাল ক্যালকুলেশন বলতে দেখো তুমি একটা হিসাব করো, ওপরে দেখো 6.62 আছে ইন্টু 10⁻⁴, আর নিচে তুমি 2টাকে আলাদা করে নাও। তো এখানে দেখো 10 রয়েছে, 2 ইন্টু 10, আর 10 আর 10⁻⁶ করলে 10⁻⁵ হয়। এবার তুমি ক্যালকুলেশন করে নাও 10⁻⁵, আর যদি এইটার ক্যালকুলেশন করে দাও তাহলে তোমার বেরিয়ে যাচ্ছে 10⁻⁻29, আর এটা ডিভিশন করলে তো 3.313 হয়ে যাচ্ছে, আর ল্যামডার ইউনিট মিটার। বলো সবাই বুঝতে পারলে কিনা ক্যালকুলেশনটা আর ডেটা বসানোটা? আর আমার পেজে স্যার এটা 20 জায়গায় মাইনাস মানে -5 টা কি করে একটু বলবেন টু দি পাওয়ার? ও বেশ, দেখে নাও, তাকাও এদিকে একবার। আমি এটা এইভাবে করেছি আর কি। দেখো ওপরে ছিল 6.626 10⁻⁻34, আর নিচে দেখো ছিল 10⁻⁶ ইন্টু 20, মানে 2 ইন্টু 10 করতে পারো তো? হ্যাঁ স্যার। বেশ, তুমি দেখো এবার এক কাজ করো, এই 2কে দিয়ে 2 দ্বারা এটাকে ডিভাইড করে দাও, তাহলে কত আসছে বলো তো? 3.313। আর দেখো এইটা আর এটা যদি সূচকের নিয়ম করো তাহলে গুণ আছে মানে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, 10 এর মাথায় কিছু নেই মানে 1 আছে এখানে, -6 আর 1 যোগ করলে -5 হয়, -5 টা উপরে গেলে +5 হয়ে যায়। এটা 10⁻⁻34 ছিল, আর +5 যদি করো তাহলে 3.313 10⁻⁻29 মিটার। ঠিক আছে? ওকে স্যার। আরেকটা কোশ্চেন করো, লাস্ট কোশ্চেন আজকে, এটা বোধহয় কোশ্চেন নাম্বার 6 হবে না? দেখো আমি কি দিলাম কোশ্চেনটা, velocity of de Broglie wave is given by option A c²/v, option B h nu by mc, option C mc²/h, অপশন ডি ভি ল্যামডা। এটা করো। স্যার অপশন বি। অপশন বি একদম ঠিক, অপশন বি। করে দিতে হবে কাউকে? দেখো একবার আমি বলে দিই একবার দরকার পড়লে। দেখো ল্যামডা ইকুয়াল টু আমরা কি জানি, h/mv, তার মানে h/m মোমেন্টাম p লিখতে পারি। তাহলে দেখো তো আমরা এখান থেকে বলতে পারি therefore p equal to h/λ লিখতে পারি আমরা। হলো? তাহলে তুমি একটা কাজ করছো এখানটা করে, যে তুমি একটা কাজ করো, p এর জায়গায় mv বসিয়ে দাও, তাহলে দাঁড়িয়ে যাচ্ছে আমাদের h nu/c। তাহলে এখান থেকে তুমি বলতেই পারো therefore velocity equals to, উপরে থাকলো h nu আর নিচে mটা নেমে আসছে, আর নিচে তো c ছিল, তাহলে নিউ velocity equal to h nu/mc, মানে অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। হয়েছে সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা আজ যেটা পড়লাম, দেখো আর একটা টপিকস আমরা ইনক্লুড করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে আমাদের যে de Broglie's wave equation। ওকে, তাহলে সবার যতটা পড়ানো হলো সবার ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। ডি ব্রগলি থেকে প্রশ্ন আসলে পারবে তো সকলে? ইয়েস স্যার। আমরা নেক্সট দিন কি বলেছি আমি, যে নেক্সট দিন অবশ্যই ক্লাস কেউ কামাই করো না, কারণ ওই কোয়ান্টাম পড়াবো আমি, ওটা না হলে ইলেকট্রনিক কনফিগারেশন করতে পারবে না।